সবাইকে আমাদের অর্গানিক এমসিকিউ ম্যাজিক সিরিজের পার্ট 3-তে স্বাগতম। একাডেমিক কিংবা অ্যাডমিশন যেটাই হোক না কেন, এই অর্গানিক এমসিকিউ সিরিজটি হবে তোমার জন্য একটি আশীর্বাদ স্বরূপ। কারণ এই সিরিজে একই সাথে একাডেমিক এবং অ্যাডমিশন দুটোই কিন্তু কভার করা হচ্ছে। তো এর আগে এই সিরিজের ভাইয়া দুটা ক্লাস কন্ডাক্ট করেছি, যেখানে ভাইয়া অর্গানিকের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক এবং একই সাথে সমানুতাটাও কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো আজকের লেকচারে আমরা বেশ ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে সাধারণত আমাদের বোর্ড পরীক্ষা এবং আমাদের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। আজকে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব, এই প্রতিটা টপিকই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই প্রতিটা টপিক থেকেই ইউজুয়ালি আমাদের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। ওকে, তো বুঝতেই পারতেছো কত ইম্পর্টেন্ট একটা লেকচার হতে যাচ্ছে এই লেকচারটি, রাইট? তো আমরা আমাদের লেকচারটা শুরু করব, তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে দেই। তোমরা যদি কেউ ভাইয়ার হাউস অফ কেমিস্ট্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং একই সাথে আমার সকল কোর্সের আপডেট সবার আগে পেতে ভাইয়ার হাউস অফ কেমিস্ট্রি এই ফেসবুক গ্রুপটিতে জয়েন করবে এবং এই গ্রুপে তোমরা যত ধরনের নোট আছে নোট সাবমিট করবে। তোমাদের যত জিজ্ঞাসা, যত প্রশ্ন, সবকিছু কেমিস্ট্রি রিলেটেড সৈকত ভাইয়ের কাছে এই গ্রুপের থ্রুতেই কিন্তু তোমরা পোস্ট করবে। আর একই সাথে এই গ্রুপে যে কন্টেস্ট চলে, সেই কন্টেস্টে পার্টিসিপেট করে জিতে নিতে পারো হাউস অফ কেমিস্ট্রির সিগনেচার টি শার্ট। ওকে, সো চলো আমরা আমাদের আজকের লেকচারটা শুরু করি। তো আজকে আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আমাদের বন্ধনের বিভাজন। এখন দেখো, জৈব যৌগের মধ্যে ভাইয়া কি ধরনের বন্ধন থাকে? আমরা সবাই জানি জৈব যৌগের মধ্যে আমার যে বন্ধন থাকে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। তার মানে আমি বলতেই পারি কি ধরনের বন্ধনের বিভাজন বলতো? সমযোজী বন্ধনের বিভাজন। কোন বন্ধনের বিভাজন ভাইয়া? সমযোজী বন্ধনের বিভাজন। ওকে, সমযোজী বন্ধনের বিভাজন। তার মানে আজকের টপিক আমরা আলোচনা করব, এই প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের বিভাজন। কারণ জৈব যৌগের মধ্যে আমরা জানি জৈব যৌগের মধ্যে আমাদের কোন ধরনের বন্ধন থাকে? জৈব যৌগের মধ্যে আমাদের হচ্ছে ভাইয়া সমযোজী বন্ধন থাকে। কোন ধরনের বন্ধন থাকে ভাইয়ারা? সমযোজী বন্ধন থাকে। এখন ভাই আমি একটু সমযোজী বন্ধনের ছোট্ট একটা লাইন আগে তোমাদেরকে বলি। দেখো, সমযোজী বন্ধনে কয়টা ইলেকট্রন শেয়ার হয় বলো তো? সমযোজী বন্ধন মানে কি আসলে বলো তো ভাইয়ারা? সমযোজী বন্ধন মানে হচ্ছে আমাদের আসলে দুইটা ইলেকট্রন শেয়ারিং হবে, তাই না? দুইটা ইলেকট্রনের শেয়ার হয়। এবং দুইটা ইলেকট্রন কি একজনের না, দুজনের দুইটা ইলেকট্রন শেয়ার হয়, তাই না? দুইটা পরমাণু থাকে, সেই দুইটা পরমাণুর এর একটা ইলেকট্রন ওর একটা ইলেকট্রন দুইজন মিলে শেয়ার করে কি করে? সমযোজী বন্ধন তৈরি করে। বন্ধন তৈরি করছে ঠিকই, এবার আমরা বন্ধনকে ভাঙবো। এখন আমাদের কাজ হচ্ছে এই সমযোজী বন্ধনকে ভাঙবো। তো এই সমযোজী বন্ধনের ভাঙাটা আসলে কয় ধরনের? ভাঙাটা হচ্ছে দুই ধরনের। একটাকে আমরা বলি সুষম বিভাজন, আরেকটাকে বলি হচ্ছে আমরা আমাদের বিষম বিভাজন। এখন এই সুষম বিভাজন কি আর ভাই আমাদের বিষম বিভাজন কি? চলো আমরা এই জিনিসটাকে একটু বুঝার চেষ্টা করি। সুষম বিভাজন কি জিনিস আর আমাদের এই বিষম বিভাজন কি জিনিস, ঠিক আছে? ওকে, তো খেয়াল করো ভাইয়া, সুষম বিভাজনে আমাদের কি হয়? সুষম বিভাজন মানে কি? হ্যাঁ, তো এই সুষম বিভাজন মানে হচ্ছে এরকম যে ধরো আমার কাছে এখানে একটা বন্ধন আছে, এখানে আমার কার্বনের সাথে কার্বনের একটা বন্ধন আছে, ঠিক আছে? তো কার্বনের সাথে কার্বনের বন্ধন আছে, খুব ভালো কথা। এখন এই বন্ধনের মধ্যে আমরা জানি যে বন্ধনের মধ্যে আমাদের এই কার্বনের একটা ইলেকট্রন থাকে আর এই কার্বনের একটা ইলেকট্রন থাকে। মানে এই হলুদ যে ডটটা দিছি এটা কিন্তু এই কার্বনের ইলেকট্রন, এই হলুদ যে ডটটা দিছি এটাও কিন্তু এই কার্বনের ইলেকট্রন। ওকে, দুইজনের দুইটা ইলেকট্রন এখানে কি হচ্ছে? শেয়ারিং হচ্ছে। দুইজনের দুইটা ইলেকট্রন এখানে শেয়ারিং হচ্ছে। ওকে, এখন তুমি এই বন্ধনটাকে ভাঙতে চাও। তো তুমি যদি ভাইয়া এই বন্ধনটাকে ভাঙতে চাও তো কি দিয়ে ভাঙবো? অবভিয়াসলি আমরা হিট দিয়ে, তাপ দিয়ে বন্ধনটাকে ভাঙবো। কারণ তুমি তাপ দিয়ে বন্ধনটাকে যখন ভাঙবা তখন কিসের ভিত্তিতে ভাঙবে? ভাঙবে তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে। কার ভিত্তিতে? তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে। তো আমরা কম বেশি সবাই জানি আমাদের সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফন, FON, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তারপরে ক্লোরিন, কার্বন আর হাইড্রোজেন। তোমাদেরকে বলছিলাম আর কোনো কিছু মনে না থাকলেও অ্যাটলিস্ট যেন এই 6টা মনে থাকে। হ্যাঁ, এবং এই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত এটা আমরা জানি। ফ্লোরিনের হচ্ছে 4.0, অক্সিজেনের হচ্ছে 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3, ক্লোরিনের কত? এটারও হচ্ছে আমাদের 3, কার্বনের কত? 2.5, হাইড্রোজেনের কত? 2.1। মোটামুটি এটা আমরা জানি।
একটা কথা আছে না, জোর যার মূল্যক তার, তো ব্যাপারটা এরকমই। হ্যাঁ, বন্ধন ভাঙার সময় জোর যার মূল্যক তার। হ্যাঁ, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা যার, ইলেকট্রন তার, তড়িৎ ঋণাত্মকতা বেশি যার, ইলেকট্রন তার। তো দেখো আমার এইখানে তুমি যদি একটু খেয়াল করো, আমার এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতাও হচ্ছে 2.5, এই পাশে যে কার্বন আছে এরও তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5। তো যেহেতু বন্ধন ভাঙার সময় দেখো আমি কি বলছি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই ইলেকট্রন নিয়ে যাবে, তার কাছে নিয়ে যাবে। এখন এখানে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? দুজনেরই তো সমান। যখন দুজনের তড়িৎ ঋণাত্মকতাই সমান, তখন তুমি যখন একে তাপ দিবা, তাপ দিলে তখন এর যে ব্রেকিংটা হবে, ভাঙনটা হবে, তখন এটা মাঝ বরাবর ভেঙে যাবে। তখন ও বলবো যে ভাই এত কারো ইলেকট্রন কারো নেওয়া লাগবে না, তোর নিজের ইলেকট্রন তুই নিয়ে যা, তোর নিজের ইলেকট্রন তুই নিয়ে যা, তুই যে ইলেকট্রন শেয়ার করছিলি তোরটা তোর, আমি যেটা শেয়ার করছিলাম আমারটা আমার। তখন এইভাবে ভাঙে। ভাঙার পরে কি হয় জানো? ভাঙার পরে এই যে দুইটা এই কার্বন ফ্রি রেডিক্যাল তৈরি হয়। কি তৈরি হয় ভাঙার পরে? দুইটা কার্বন ফ্রি রেডিক্যাল, মানে এ চলে গেছে, দুইজন আলাদা হয়ে গেছে, অর্থাৎ দুইটা সিঙ্গেল কার্বন পরমাণু তৈরি হয়। এই যে দুইটা সিঙ্গেল কার্বন পরমাণু তৈরি হইল, সেই সিঙ্গেল দুইটা কার্বন পরমাণুকে আমরা বলি ফ্রি রেডিক্যাল। অর্থাৎ বন্ধনে থাকা অবস্থায় নরমালি কার্বন পরমাণু কোনো সমস্যা নেই, কিন্তু বন্ধন থেকে তুমি যখন এদেরকে ভাঙবা এবং ভাঙার পরে যখন এরা নিজের ইলেকট্রন নিজে নিয়ে আসছে, তখন এদেরকে আর কার্বন সিঙ্গেল পরমাণু বলে না, এদেরকে বলা হয় কার্বন ফ্রি রেডিক্যাল। তো নতুন একটা নাম দেওয়া হয়েছে ফ্রি রেডিক্যাল। ওয়াই ফ্রি রেডিক্যাল? দিস ইজ দ্য পয়েন্ট। ফ্রি রেডিক্যাল কেন বলে? হ্যাঁ, এবং এর উপরে এরকম ভাবে একটা ইলেকট্রনকে এইভাবে দেওয়া থাকে, হ্যাঁ, একটা এরকম ভাবে ডট দেওয়া থাকে। ডট দেওয়ার কথাটার মানে কি? এর কাছে কি এক্সট্রা কোনো ইলেকট্রন আছে? দেখো এ কি আরেকজনের কোনো ইলেকট্রন নিয়ে আসছে? না, এ নিজের ইলেকট্রন নিজে নিয়ে গেছে, এটাও নিজের ইলেকট্রন নিজে নিয়ে গেছে। তাহলে ভাই এক্সট্রা ডট দিচ্ছেন কেন, বা একে ফ্রি রেডিক্যাল বলতেছেন কেন? দেখো রিজনটা খুব সিম্পল। রিজনটা হচ্ছে তুমি যখন একে তাপ দিয়ে ভাঙতেছো, এই বন্ধনটাকে যখন তাপ দিয়ে ভাঙতেছো, তার মানে কি এই জায়গায় হিট দিছো, মানে কি এই দুটো ইলেকট্রন কি হয়েছে? উত্তপ্ত হয়েছে। আর ইলেকট্রন যখন উত্তপ্ত হয় তখন কি হয়? এ লাফ দিয়ে উপরে শক্তি স্তরে চলে যায়, তাই না? তার মানে হচ্ছে এই কার্বনের যে ইলেকট্রন আছে এইটা এক্সাইটেড অবস্থায় আছে, উত্তেজিত অবস্থায় আছে। এই কার্বনের ইলেকট্রনটা এক্সাইটেড অবস্থায়, উত্তেজিত অবস্থায় আছে। বুঝতে পারছো? সো দ্যাটস ওয়াই এটা আসলে নর্মাল কার্বন পরমাণুর সাথে এটা ডিফারেন্স। ফ্রি রেডিক্যালের ডিফারেন্সটা কি? এও কার্বন পরমাণুই, এও কারো ইলেকট্রন আনে নাই, নিজের ইলেকট্রনই নিজে আনছে, নিজে কার্বন পরমাণুই, বাট এর নিজের ওই ইলেকট্রনটা উত্তপ্ত হয়ে উপরে শক্তি স্তরে আছে। সো দ্যাটস ওয়াই আমরা ফ্রি রেডিক্যালের উপরে এরকম একটা ডট দেই। এটার নাম কি বলতো? এটাকে বলা হয় ফ্রি রেডিক্যাল। এর নাম কি? ফ্রি রেডিক্যাল। তাহলে আমরা কি দেখলাম? আমাদের সুষম বিভাজনে ভাইয়া কি পাওয়া যায়? আমাদের এই সুষম বিভাজনে ভাইয়া ফ্রি রেডিক্যাল পাওয়া যায়। কি পাওয়া যায় বলতো? ফ্রি রেডিক্যাল পাওয়া যায়। তাহলে সুষম বিভাজনে কি পাওয়া যায় ভাইয়া? ফ্রি রেডিক্যালে পাওয়া যায়। আর এই ফ্রি রেডিক্যালের বাংলাটা কি? ফ্রি রেডিক্যালের বাংলা হচ্ছে মুক্তমূলক। রেডিক্যালের বাংলা কি? মুক্তমূলক। ওকে, সো আমরা এইখান থেকে পাবো আমাদের ফ্রি রেডিক্যাল, আর ফ্রি রেডিক্যালের বাংলাটা হচ্ছে আমাদের মুক্তমূলক। ওকে ফাইন, আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা কি দেখলাম? সুষম বিভাজনে আমাদের ফ্রি রেডিক্যাল পাওয়া যাবে। কখন সুষম বিভাজন হবে? যখন আমরা ইউজুয়ালি এরকম দেখবো যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নাই। ইউজুয়ালি এরকমই হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না থাকলে তখন আমরা তাপ দিলে এরকম ফ্রি রেডিক্যাল তৈরি হয়। ওকে, আচ্ছা, এখন এই ফ্রি রেডিক্যালের বৈশিষ্ট্য কি? দেখো তুমি যে ফ্রি রেডিক্যাল পাইছো, এর কি ধরনের চার্জে চার্জিত বলো তো? তোমরা অনেকেই বলবা যে এটা নেগেটিভ চার্জে চার্জিত, কিন্তু আসলে কি তাই? এ কি অন্য কারো ইলেকট্রন আনছে? এ নিজের ইলেকট্রন নিজে নিচ্ছে। ভাই আমি নিজের ইলেকট্রন যদি নিজের কাছে থাকে, তাহলে আমি কি কোনো চার্জে চার্জিত হব? না। আমি যদি আরেকজনের ইলেকট্রন আমার কাছে নিয়ে আসি, তাহলে আমি নেগেটিভ চার্জে চার্জিত হব। বা আমার নিজের ইলেকট্রন যদি কাউরে দিয়ে দিই, তাহলে আমি পজিটিভ চার্জে চার্জিত হব। কিন্তু আমি যদি আমার নিজের ইলেকট্রন নিজের কাছে রাখি, তাহলে ফাইন, তাহলে আমার কোনো ধরনের চার্জে চার্জিত নাই। তার মানে এই ফ্রি রেডিক্যালের যে ডট, এই ডট দিয়ে কি বোঝায়? এক্সট্রা ইলেকট্রন না, এই ডট দিয়ে বোঝায় এর একটা ইলেকট্রন উত্তেজিত অবস্থায় আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফ্রি রেডিক্যাল কি? ফ্রি রেডিক্যাল কি? চার্জ নিরপেক্ষ। ফ্রি রেডিক্যাল কি? ফ্রি রেডিক্যাল হচ্ছে চার্জ নিরপেক্ষ, এটা কোনো ধরনের চার্জে চার্জিত না। ফ্রি রেডিক্যাল কি? চার্জ নিরপেক্ষ। এবং ফ্রি রেডিক্যাল কি? অত্যন্ত সক্রিয়। ফ্রি রেডিক্যাল হচ্ছে অত্যন্ত সক্রিয়। তাহলে দুইটা জিনিস, ফ্রি রেডিক্যাল, একে তো কথা হচ্ছে ফ্রি রেডিক্যাল চার্জ নিরপেক্ষ, আর সেকেন্ড কথা হচ্ছে ফ্রি রেডিক্যাল অত্যন্ত সক্রিয়।
কেন অত্যন্ত সক্রিয়? কারণ এর একটা ইলেকট্রন উত্তেজিত অবস্থায় থাকে, এর একটা ইলেকট্রন উত্তেজিত অবস্থায় থাকে, তাই না? আচ্ছা ফাইন। তো এবার আমরা দেখবো আমাদের বিষম বিভাজন। এখন আমাদের বিষম বিভাজনে কি তৈরি হয়, এন্ড বিষম বিভাজনের কনসেপ্টটা কি রকম? সাপোজ তোমার কাছে এরকম আছে, এখানে একটা কার্বন আছে, আর এইখানে সাপোজ তোমার মনে করো ক্লোরিন আছে। ওকে, আবার দেখো এখানে কার্বন আছে, এখানে তোমার হচ্ছে হাইড্রোজেন আছে। তো আমরা তো জানি আমাদের সমযোজী বন্ধন মানে কি, সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন আছে, একটা হচ্ছে এই কার্বনের ইলেকট্রন আর একটা হচ্ছে এই ক্লোরিনের ইলেকট্রন। এখানেও সেম একটা কার্বনের ইলেকট্রন আর একটা কি হাইড্রোজেনের ইলেকট্রন। তো তুমি যখন এই বন্ধনগুলোকে ভাঙতে যাবা, তাহলে অবভিয়াসলি তুমি এখানে এদেরকে ভাঙতে গেলে কি দিবা? হিট দিবা, তাপ দিবা। তো তাপ দিয়ে যখন ভাঙো, তাহলে আমি কি বলছি? জোর যার মূল্যক তার। এবার বলো কার জোর বেশি, কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? তোমরা এইখান থেকে দেখো তো কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? কার্বনের 2.5, ক্লোরিনের হচ্ছে 3.0। কারটা বেশি? দেখ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা যদি বেশি হয়, তাহলে এবার কি বলছি? ভাঙার সময় জোর যার মূলক তার, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি ইলেকট্রন তার। তাহলে এই ক্লোরিন কি করে? এই কার্বনের ইলেকট্রনগুলোকে টাইনা নিজের দিকে নিয়ে যায়। ক্লোরিন কি করে? কার্বনের ইলেকট্রনগুলোকে টাইনা নিজের দিকে নিয়ে যায়। তাহলে এই ইলেকট্রনগুলোকে যদি টাইনা তার নিজের দিকে নিয়ে আসে, তাহলে এখন তুমি বলো তো কি হয়েছে ঘটনাটা? ক্লোরিন ইলেকট্রন নিয়ে গেছে। ক্লোরিন যদি ইলেকট্রন নিয়ে যায়, তাহলে কার্বনটা কোন ধরনের চার্জে চার্জিত হয়ে যাবে? দেখো আমার কার্বনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে গেছে, তাহলে কার্বনটা কোন ধরনের চার্জে চার্জিত হয়ে যাবে? এই কার্বনটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। কার্বনটা কি হবে? পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। আর কার্বন যদি এরকম পজিটিভ চার্জে চার্জিত হয়, তখন সেই কার্বনটাকে আমরা বলি, এটাকে আমরা বলি আমাদের কার্বোক্যাটায়ন। এটাকে আমরা কি বলি বলো তো ভাইয়ারা? কার্বোক্যাটায়ন, মানে কার্বনের ক্যাটায়ন। সো এটাকে আমরা বলি কার্বোক্যাটায়ন, বা এর আরেকটা নাম হচ্ছে কার্বোনিয়াম আয়ন। এর আরেকটা নাম কি বলতো? কার্বোনিয়াম আয়ন, একই কথা। কার্বোনিয়াম আয়ন। তাহলে কার্বোক্যাটায়ন তৈরি হয় বা কার্বোনিয়াম আয়ন তৈরি হয়। তাহলে বলো তো ভাইয়া কি হচ্ছে? এই বিষম বিভাজনে আমরা দেখতে পাচ্ছি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এখন এইখানে তুমি খেয়াল করো, এখানে বিষম বিভাজন কেন? কারণ দুজনের তড়িৎ ঋণাত্মকতা ডিফারেন্ট। ঠিক সিমিলারলি তুমি যদি এই পয়েন্টটার দিকে তাকাও, এইটার দিকে তাকাও, আমরা যদি এই বন্ধনটাকে ভাঙতে চাই, তাহলে এখানে যখন তাপ দিব কি হবে? জোর যার মূল্যক তার। এখন আমরা দেখি কার জোর বেশি। তুমি দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1। তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? হ্যাঁ, কার্বনের বেশি। তাহলে এবার ইলেকট্রনগুলোকে কে টাইনা নিজের দিকে নিয়ে আসবে? কার্বন এবার ইলেকট্রনকে টাইনা নিজের দিকে নিয়ে আসবে। কার্বন যদি টাইনা ইলেকট্রনের নিজের দিকে নিয়ে আসে, তাহলে কার্বনের কাছে কি হয়েছে? এবার কার্বন হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে আসছে। কার্বনকে আরেকজনের ইলেকট্রন, নিজের ইলেকট্রন তো আছে, আরেকজনের ইলেকট্রন টাইনা নিয়ে আসছে। তো কার্বন যদি আরেকজনের ইলেকট্রন টাইনা নিয়ে আসে, তাহলে কার্বনটাতে এখন কি হবে? নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, রাইট? এটা কি কার্বনের একটা অ্যানায়ন না? এটা হচ্ছে কার্বনের একটা অ্যানায়ন। এই জিনিসটাকে আমরা বলি কার্বানায়ন। ওর নাম কি বলতো? কার্বনের অ্যানায়নকে সংক্ষেপে কি বলে? কার্বানায়ন। তাহলে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম, আমাদের বিষম বিভাজনে দুইটা জিনিস তৈরি হয়। বিষম বিভাজনে দুইটা জিনিস তৈরি হয়। সুষম বিভাজনে কি তৈরি হয়? ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আর বিষম বিভাজনে কি তৈরি হয়? দুইটা জিনিস তৈরি হয়, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর একটা কি? কার্বানায়ন। কার্বোক্যাটায়ন আর এটা কি? কার্বানায়ন। ওকে ফাইন। তাহলে আমাদের বিষম বিভাজনে উইল গেট টু থিংস। ওয়ান, একটা পাবো হচ্ছে ক্যাটায়ন, আর আরেকটা পাবো হচ্ছে আমরা কার্বানায়ন। ঠিক আছে? ওকে, এখন এই যে কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নে মনে রাখবা sp2 সংকরায়ন হয়, কার্বানায়নে হচ্ছে আমাদের sp3 সংকরায়ন হয়। তাহলে কার্বোক্যাটায়নে হচ্ছে আমাদের sp2 সংকরায়ন হয়, আর কার্বানায়নে আমাদের কি হয় বলতো ভাইয়ারা? কার্বানায়নে আমাদের sp3 সংকরায়ন হয়। কার্বানায়নে হচ্ছে কি বলতো? কার্বানায়নে হচ্ছে আমাদের sp3। ওকে, তাহলে কার্বানায়নে হবে আমাদের sp3 সংকরায়ন, আর কার্বোক্যাটায়নে হবে আমাদের sp2 সংকরায়ন। ওকে, তাহলে মনে যেন থাকে কার্বোক্যাটায়নে sp2, কার্বানায়নে হচ্ছে sp3। কেন? আচ্ছা, এটা একটু তোমাদেরকে বুঝাই। হ্যাঁ, দেখো একটু জিনিসটা বোঝার চেষ্টা করো। যখন আমি তোমাকে বলতেছি কার্বোক্যাটায়ন, তখন কি হচ্ছে? এই যে কার্বনের 3 হাত ফাঁকা। এই দেখো, এই যে এখানে দেখো কার্বনের কয় হাত ফাঁকা? এখানে কত? 1 হাত। তাহলে বাকি 3 হাত ফাঁকা, তাহলে আমি এখানে দিয়ে দিই, এই যে 3 হাত ফাঁকা। ওকে ফাইন। আর যখন আমি তোমাকে বলতেছি কার্বানায়ন, তখনও কি হচ্ছে? এর 1 2 3 হাত ফাঁকা, সাথে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন নিয়ে আসছে। ওকে, এখন তোমার দেখো সংকরায়নের ফর্মুলা শিখেছিলাম আমরা, সিগমা প্লাস মুক্তজোড় ইলেকট্রন। বলো এখানে কয়টা সিগমা আছে? 1 2 3টা সিগমা। কোনো মুক্তজোড় আছে? না, নাই।
মুক্ত জোর আছে নাই, তাহলে 1 2 3, 3 মানে কি sp2। আচ্ছা এই জন্য আমরা বলি আমাদের কার্বোক্যাটায়নে আমাদের sp2 সংকরায়ন হয়। ওকে, আচ্ছা আর যখন তোমাকে আমি বলতেছি ভাই কার্বন নায়ন, তখন দেখো তো সিগমা কয়টা, 1 2 3, মুক্ত জোর কয়টা, এই যে দেখো এখানে নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ মানেই হচ্ছে একটা মুক্ত জোর বা দুইটা ইলেকট্রন, একটা নেগেটিভ চার্জ, কার উপরে একটা নেগেটিভ চার্জ থাকা মানে ওখানে একটা মুক্ত জোর আছে। দুইটা ডট দেওয়া যেই কথা, একটা তার পরিবর্তে একটা নেগেটিভ চার্জ বসানো একই কথা। সো তার মানে এখানে একটা মুক্ত জোর আছে। তাহলে 1 2 3, কেমনে মুক্ত জোর, ওর নিজের ইলেকট্রন একটা, এর ইলেকট্রন একটা, তাহলে দুইটা ইলেকট্রন মিলেই তো এখানে মাইনাস। তো তাহলে এখানে দেখো 3 আর মুক্ত জোর একটা 4টা। তোমাদেরকে শিখাইছি সংকরণ কেমনে বের করতে হয়, 1 2 3 সাথে নেগেটিভ চার্জ, নেগেটিভ থাকলে 1 যোগ করে দেবো, তাহলে কত হইলো 4। তাহলে 4 মানে কি sp3, সো দিস ওয়ান sp3 সংকরায়ন হচ্ছে। তো কিভাবে আমরা পাচ্ছি আশা করি বুঝতে পারছো, কেন কার্বন আয়নে sp3 এবং কার্বোক্যাটায়নে আমাদের sp2 সংকরায়ন হয়। এইটা পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন। কার্বোক্যাটায়নে কি ধরনের সংকরায়ন হয়, কার্বন আয়নে কি ধরনের সংকরায়ন হয়। ঠিক আছে, আই হোপ পুরো জিনিসটা বোঝা গেছে এখন। তাহলে আমরা কি দেখলাম, আমরা যেটা দেখলাম এখান থেকে যে সেটা হচ্ছে আমাদের কার্বনের সাথে যদি অধিক তড়িৎ ঋণাত্মক কেউ থাকে, অধিক তড়িৎ ঋণাত্মক কার্বনের সাথে যদি অধিক তড়িৎ ঋণাত্মক কেউ যুক্ত থাকে, তখন আমরা যদি তাকে ভাঙি, তখন আমরা তার বিভাজন করলে কি পাবো, আমরা পাবো কার্বোক্যাটায়ন। কেমনে, এই যে কার্বনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর যদি কার্বনের থেকে কম তড়িৎ ঋণাত্মক কেউ থাকে, কার্বনের সাথে যদি কম তড়িৎ ঋণাত্মক কেউ থাকে, তখন আমরা যদি তাকে ভাঙি, তখন আমরা কি পাবো বলতো, আমরা তখন পাবো আমাদের কার্বন আয়ন। কি পাবো, কার্বন আয়ন। ওকে, সো দিস ইজ ইট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা যেন মনে থাকে। তাহলে আমরা যেটা দেখলাম, আমাদের বিষম বিভাজন আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে কার্বোক্যাটায়ন আর আরেকটা হচ্ছে আমাদের কার্বন আয়ন। তাহলে বিষম বিভাজনে দুইটা জিনিস পাওয়া যায়, কার্বোক্যাটায়ন এন্ড কার্বনায়ন। ওকে, আর সুষম বিভাজনে কি পাওয়া যায়, ফ্রি রেডিক্যাল পাওয়া যায়। তো কার্বোক্যাটায়ন কখন তৈরি হয়, যখন কার্বনের সাথে অধিক তড়িৎ ঋণাত্মক কেউ যুক্ত থাকে। কার্বনায়ন কখন তৈরি হয়, যখন কার্বনের সাথে কম তড়িৎ ঋণাত্মক কেউ যুক্ত থাকে। কার্বোক্যাটায়নে কি ধরনের সংকরায়ন হয়, sp2। কার্বনায়নে কি ধরনের সংকরায়ন হয়, sp3। ফ্রি রেডিক্যাল কি চার্জ নিরপেক্ষ, ফ্রি রেডিক্যাল কি অত্যন্ত সক্রিয়, রাইট। মোটামুটি কনসেপ্টগুলো বুঝছি। এখন এইখান থেকে আমাদের যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এদের সক্রিয়তা, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন ও ফ্রি রেডিক্যালের সক্রিয়তা। ঠিক আছে, তো এইখান থেকে আমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবো। প্রথমত আমাদের কার্বোক্যাটায়ন প্লাস ফ্রি রেডিক্যাল কার্বোক্যাটায়ন প্লাস ফ্রি রেডিক্যাল এর সক্রিয়তা, কার্বোক্যাটায়ন প্লাস ফ্রি রেডিক্যালের সক্রিয়তাটা কত, কার্বোক্যাটায়ন এবং আমাদের ফ্রি রেডিক্যাল, এই কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যালের সক্রিয়তাটা কত, কার্বোক্যাটায়ন এবং ফ্রি রেডিক্যালের সক্রিয়তা হচ্ছে 1 ডিগ্রি মিথাইল, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। কি বলছি বলতো ভাইরা, ফার্স্টে মিথাইল, এটা জাস্ট মনে রাখবে, এটা মিথাইল, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। ওকে, যখন কার্বোক্যাটায়ন বলবো তখন মিথাইল কার্বোক্যাটায়ন, যখন ফ্রি রেডিক্যাল বলবো তখন মিথাইল ফ্রি রেডিক্যাল। ওকে, তাহলে এটা হচ্ছে কি বলতো, এদের সক্রিয়তা, কার্বোক্যাটায়ন ও ফ্রি রেডিক্যালের সক্রিয়তা। জাস্ট এইটাই তোমাদের মনে রাখতে হবে, আর কিচ্ছু না। এইখান থেকে জাস্ট এই একটা মনে রাখবা, কার্বোক্যাটায়ন প্লাস ফ্রি রেডিক্যালের সক্রিয়তা। তাহলে স্থায়িত্ব কি, সক্রিয়তার উল্টা। এটা মনে রাখবা যে স্থায়িত্ব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/, সক্রিয়তা। স্থায়িত্ব হচ্ছে সক্রিয়তার উল্টা। ঠিক আছে, সক্রিয়তা যা হবে স্থায়িত্ব তার উল্টা হবে, স্ট্যাবিলিটি তার উল্টা হবে। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবা, কার্বনায়ন এর সাথে কার্বোক্যাটায়নের ব্যস্তানুপাতিক, মানে কার্বোক্যাটায়ন। ওকে, আমি জাস্ট সংক্ষেপে বুঝাচ্ছি, ব্যস্তানুপাতিক বলতে বোঝাচ্ছে উল্টা, মানে কার্বনায়ন আর কার্বোক্যাটায়ন হচ্ছে উল্টা। মানে দেখো, কার্বোক্যাটায়নের যেটা সক্রিয়তা সেটা হবে কার্বনায়নের স্থায়িত্ব, কার্বোক্যাটায়নের যেটা স্থায়িত্ব সেটা হবে কার্বনায়নের সক্রিয়তা, উল্টাটা হবে। ঠিক আছে, জাস্ট উল্টা, মানে মনে রাখবা স্থায়িত্ব আর সক্রিয়তা উল্টা, কার্বনায়ন আর কার্বোক্যাটায়ন উল্টা।
মানে কার্বোক্যাটায়নের সক্রিয়তা যা হবে কার্বন আয়নের সক্রিয়তা তার উল্টাটা হবে। বুঝা গেছে কিনা? কার্বোক্যাটায়নের সক্রিয়তা যদি হয় 1 2 3, কার্বন আয়নের সক্রিয়তা হবে 3 2 1। বুঝা গেছে? জাস্ট এইটুকু, তুমি জাস্ট এই একটা মনে রাখবা, 1 2 3 কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিক্যালের সক্রিয়তা 1 2 3, জাস্ট এইটা মনে রাখো, বাকিগুলো তোমার অটো হয়ে যাবে, সমস্যা নাই, অটো হয়ে যাবে। তো এই কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তো কি ধরনের প্রশ্ন আসে চলো আমরা একটু দেখি। কোন অ্যালকাইল ফ্রি রেডিক্যালটির স্থায়িত্ব সর্বাধিক? দেখো ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব বলছে, ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব তো আমরা জানি কি, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা ফার্স্টে চিন্তা করো, একটু জাস্ট প্রথম কয়েকটা চিন্তা করো। ফ্রি রেডিক্যালের সক্রিয়তা হচ্ছে ফার্স্টে মিথাইল ফ্রি রেডিক্যাল, মিথাইল ফ্রি রেডিক্যাল, সরি মিথাইল ফ্রি রেডিক্যাল, তারপরে কি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি সক্রিয়তা। তাহলে স্থায়িত্ব কি হবে? স্থায়িত্ব কি? স্থায়িত্ব হচ্ছে সক্রিয়তার উল্টা, সক্রিয়তার উল্টা। তাহলে কি হবে? 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের মিথাইল। সো এখন এইখান থেকে দেখো 3 ডিগ্রি কোনটা, 3 ডিগ্রি কোনটা? এই দেখো R3 ফ্রি রেডিক্যাল, এই যে এটা, এই যে এটা, এই যে দেখো এখানে R3, R3 মানে হচ্ছে এই যে R3C মানে এখানে 3 ডিগ্রি, এটা মানে হচ্ছে 2 ডিগ্রি, এটা মানে 1 ডিগ্রি, এটা হচ্ছে মিথাইল। ওকে, এটা মানে মিথাইল। ওকে, তো দেখো আমি এখানে এইভাবে একটু লিখে দিই, এটা মানে হচ্ছে CH3। ওকে, 1 ডিগ্রি মানে হচ্ছে এরকম CH3 CH2। ওকে, 2 ডিগ্রি মানে হচ্ছে এরকম CH3 CH, এইদিকে একটা CH3, আর 3 ডিগ্রি মানে হচ্ছে এরকম CH3 C, এইদিকে CH3, এইদিকে CH3, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। সো যদি ফ্রি রেডিক্যাল হয় তখন ফ্রি রেডিক্যাল বসাবা উপরে, এইখানে ফ্রি রেডিক্যাল বসাবা, এইখানে বসাবা, এই কার্বনে বসাবা, এই কার্বনে বসাবা। যদি কার্বোক্যাটায়ন হয় এখানে প্লাস দিবা, এইখানে প্লাস দিবা, এইখানে প্লাস দিবা, এইখানে প্লাস দিবা। ওকে, একই জিনিস। 3 ডিগ্রি তোমরা বুঝো, ডিগ্রি পড়াইছি। তো এখানে দেখো তো কোনটা 3 ডিগ্রি, তার মানে 3 ডিগ্রি, 3 ডিগ্রি স্থায়িত্ব সর্বাধিক। তাহলে 3 ডিগ্রি, আমাকে ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব বলছে, তাহলে স্থায়িত্ব কার বেশি? 3 ডিগ্রি বেশি। সো 3 ডিগ্রি কোনটা? এই যে R3C, এটা হচ্ছে 3 ডিগ্রি। দেখো এখানে 3টা অ্যালকাইল মূলক আছে, এখানে হচ্ছে কার্বন ফ্রি রেডিক্যালের সাথে এইদিকে একটা অ্যালকাইল, এইদিকে একটা অ্যালকাইল, এইদিকে একটা অ্যালকাইল, আর এখানে হচ্ছে 2টা অ্যালকাইল মূলক আছে, এইদিকে একটা অ্যালকাইল CH ফ্রি রেডিক্যাল, এইদিকে একটা অ্যালকাইল, 2টা অ্যালকাইল। বুঝতে পারছো? ওকে, তো এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। সো 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্টেবল। চলো তারপরটা, কার্বনিয়াম আয়নসমূহের স্থায়িত্বর ক্রম কোনটি? কার্বনিয়াম আয়নের স্থায়িত্বর ক্রম। তাহলে কার্বনিয়াম মানে কি? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের সক্রিয়তা যদি আমরা বলি, সক্রিয়তা, সক্রিয়তা হচ্ছে আমাদের ফার্স্টে মিথাইল, মিথাইল কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 3 ডিগ্রি। তাহলে আমাকে স্থায়িত্ব বলছে, স্থায়িত্ব কি হবে? স্থায়িত্ব হবে ভাইয়া সক্রিয়তার উল্টা। তাহলে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল, এটা খুঁজে বের করো। 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল, অর্থাৎ 3 ডিগ্রি সব থেকে বেশি। এইখানে দেখো C নাম্বার অপশনের দিকে তাকাও, এই দেখো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি মিথাইল। দেখতে পারছো? ক্লিয়ার? তাহলে C হচ্ছে আমাদের উত্তর। চলো তারপরটাতে যাই। কোনটি অধিকতর স্থিতিশীল কার্বনিয়াম আয়ন? তোমরা একটু ভিডিওটা পজ দিয়ে নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? ভিডিও পজ দিয়ে নিজেরা এগুলো ট্রাই করবা। ওকে, আমার মনে হয় আমি প্রশ্ন বলতে বলতে তোমরা উত্তর দিয়ে দিবা। কোনটি অধিকতর স্থিতিশীল কার্বনিয়াম আয়ন? স্থিতিশীল মানে কি? স্থায়িত্ব। তাহলে স্থায়িত্ব, কার্বনিয়ামের স্থায়িত্ব কি? 3 2 1 মিথাইল। তাহলে সব থেকে সক্রিয় কার্বনিয়াম আয়ন কোনটা? সব থেকে সক্রিয় স্থিতিশীল 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি, 3 ডিগ্রি স্থায়িত্ব সব থেকে বেশি, 3 ডিগ্রি স্থায়িত্ব সব থেকে বেশি। দেখছো বারবার আসতেছে। কার্বনায়ন কোনটি? কার্বনায়ন, কার্বনায়ন মানে কি? কার্বনায়ন হচ্ছে কার্বনের অ্যানায়ন। দিস ওয়ান, কি সোজা প্রশ্ন। চলো তারপরটা দেখি, সর্বাধিক স্থায়িত্বের কার্বনায়ন কোনটি? এখন একটা জিনিস বুঝো, একটা জিনিস একটু বুঝো, যখন তোমাকে আমি বলবো কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের, ক্যাটায়নের সক্রিয়তা, কার্বোক্যাটায়নের সক্রিয়তা, তোমরা বলো তো কার্বোক্যাটায়নের সক্রিয়তাটা কি? কার্বোক্যাটায়নের সক্রিয়তাটা হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়নের সক্রিয়তা। তাহলে এখন তোমাকে বলতে হবে কি? কার্বনায়নের স্থায়িত্ব। তো আমরা কি বলছি? কার্বোক্যাটায়নের যেটা সক্রিয়তা, সক্রিয়তা, কার্বনায়নের সেটা কি? স্থায়িত্ব, তাই না? এটাই আমাদের কি? কার্বনায়নের স্থায়িত্ব কি হবে? সেম, উল্টা হবে। মানে যদি বলতো কার্বনায়নের সক্রিয়তা তাহলে উল্টা হইতো, আর কার্বোক্যাটায়নের সক্রিয়তা, কার্বনায়নের কি? স্থায়িত্ব, সেম। কার্বনায়নের এর স্থায়িত্ব, জাস্ট একটা কনসেপ্ট বুঝলেই হবে যে উল্টা স্থায়িত্ব। ওকে, তাহলে এর সক্রিয়তা, এর স্থায়িত্ব। যদি বলতো কার্বনায়নের সক্রিয়তা তখন উল্টা হইতো।
ওকে সেম। তাহলে T1 2 3, তাহলে কার্বন আয়নের কি বলছে সর্বাধিক স্থায়িত্বের, কার্বন আয়নের স্থায়িত্ব কোনটার বেশি, 1 ডিগ্রির বেশি, 1 ডিগ্রি কার্বন আয়নের স্থায়িত্ব বেশি। তাহলে 1 ডিগ্রি কোনটা এখানে, এখানে এই দেখো মিথাইল, ফার্স্টে মিথাইল কার্বন আয়ন, এই যে মিথাইল কার্বন আয়নের স্থায়িত্ব সব থেকে বেশি। তাহলে কার্বন আয়নের স্থায়িত্ব হবে মিথাইল কার্বন আয়ন, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। ওকে সোজা। চলো তারপরটা, কার্বন আয়নের সুস্থিতির ক্রম কোনটি? কার্বন আয়নের সুস্থিতি 1 2 3, 1 2 3 কই আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। কার্বন আয়নের সুস্থিতির ক্রম হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, সুস্থিতির ক্রম, স্থায়িত্বের ক্রম। ওকে, কার্বন আয়নের সুস্থিতির ক্রম কোনটি? 1 2 3, 1 2 3, 1 2 3, এই যে 1 2 3। ওকে, কার্বন আয়নের সুস্থিতি কোনটি? এবার আমরা ইউনিভার্সিটিতে আসা প্রশ্নগুলো দেখবো। এতক্ষণ তো একাডেমিক দেখলাম, এবার ইউনিভার্সিটি। কোনটি সর্বাধিক স্থিতিশীল কার্বনিয়াম আয়ন? অর্থাৎ কার্বনিয়াম আয়নের স্থিতিশীলতা বলছে, তো স্থিতিশীলতা, কার্বনিয়ামের স্থিতিশীলতা কি? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, মিথাইল কার্বনিয়াম আয়ন। ওকে, তাহলে 3 ডিগ্রি, 3 ডিগ্রি হোয়ার ইজ 3 ডিগ্রি, এ এ সোজা না? চলো তারপরেরটা, এই এই 3 ডিগ্রি এ, হ্যাঁ এ হচ্ছে উত্তর। ওকে গুড। কোন কার্বন আয়নটি সর্বাধিক সক্রিয়? কার্বন আয়নটি সর্বাধিক সক্রিয়। তাহলে কার্বন আয়নের সক্রিয়তা দেখো, কার্বন আয়নের সক্রিয়তা কি হবে? কার্বন আয়নের সক্রিয়তা কি হবে? উল্টা হবে। কার উল্টা? কার্বোক্যাটায়নের। কার্বোক্যাটায়নের সক্রিয়তা কি? 1 2 3। তাহলে কার্বন আয়নের সক্রিয়তা, কার্বন আয়নের সক্রিয়তা কি? কার্বন আয়নের সক্রিয়তা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল কার্বন আয়ন। তাহলে 3 ডিগ্রি, ডি হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে আমাদের সক্রিয়। কোনটি বেশি সক্রিয়? 3 ডিগ্রি। কার্বন আয়ন বলছে এবার 3 ডিগ্রি। ওকে, কার্বন আয়নের সঠিক সক্রিয়তার ক্রম কোনটি? কার্বন আয়নের সক্রিয়তা মাত্র আমরা দেখছি, কার্বন আয়নের সক্রিয়তা হচ্ছে 3 2 1 আর হচ্ছে আমাদের মিথাইল কার্বন আয়ন। তাহলে এবার খুঁজে বের করো 3 2 1 মিথাইল কার্বনিয়াম আয়ন কই আছে? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল কার্বন আয়ন, ডি। ডি হচ্ছে আমাদের উত্তর। কি বুঝা গেছে তো কিভাবে অ্যাপ্রোচ করবা, কিভাবে উত্তর করবা এগুলো, তাই না? তাহলে একটা জানলেই সব হয়ে যাচ্ছে। কিন্তু কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম, কার্বনিয়ামের স্থায়িত্ব বলছে, তাহলে কার্বনিয়ামের স্থায়িত্ব কি? 3 2 1 মিথাইল কার্বনিয়াম আয়ন স্থায়িত্ব। সক্রিয়তা হচ্ছে 1 2 3, তাহলে স্থায়িত্ব যদি উল্টা, তাহলে এবার খুঁজে বের করো 3 2 1 মিথাইল, এই যে এটা কার্বনিয়াম আয়ন বলছে, কার্বনিয়াম আয়ন। ওকে, 3 2 1 মিথাইল। চলো তারপরটা যাই, নিম্নে কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন? দেখছো কতবার আসছে, মানে এগুলো থেকে প্রশ্ন আসবেই। নিচের কোনটি সবচেয়ে স্থিতিশীল কার্বোক্যাটায়ন, মানে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা। স্থিতিশীলতা কি? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল স্থিতিশীলতা বলছে। তাহলে সবচেয়ে স্থিতিশীল কোনটা? 3 ডিগ্রি। 3 ডিগ্রি কই? 3 ডিগ্রি কই? 3 ডিগ্রি কই? এই যে CH3 3 ডিগ্রি, এই যে 3 ডিগ্রি। বুঝা গেছে? দেখছো সোজা না জিনিসগুলা, একদম সোজা, তাই না? ওকে, চলো আমরা তার পয়েন্টটা দেখি। বলছে কোন অ্যালকাইলের ফ্রি রেডিক্যালটির স্থায়িত্ব সর্বাধিক? ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব তো কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যা, ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব তা। 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল ফ্রি রেডিক্যাল। খুঁজে বের করো 3 2 3 ডিগ্রি কই? এই যে দিস ওয়ান, ডি। ডি হবে আমাদের উত্তর। হ্যাঁ, ডি হবে উত্তর। আমার মনে হয় তোমাদের এগুলো এখন দেখার আগেই তোমরা উত্তর করতে পারবা। চলো তার পয়েন্টটাতে যাই। এবার আমরা আমাদের যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। তো দেখো অলরেডি কিন্তু আমাদের কার্বোক্যাটায়ন এবং কার্বন আয়ন শেষ, কার্বোক্যাটায়ন এবং আমাদের কার্বন আয়ন শেষ। তো আমরা এবার যেটা দেখবো আমাদের ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। তো ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল মানে কি? দেখো ভাইয়া, ফাইল শব্দটার মানে কি? এই ফাইল শব্দটার মানে হচ্ছে লাভ। ফাইল মানে কি বলতো? লাভ। ফাইল হচ্ছে লাভের একটা সিনোনিম। ওকে, ফাইল মানে হচ্ছে আকর্ষী। তাহলে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে ভালোবাসে বা ইলেকট্রন আকর্ষী। নিউক্লিওফাইল মানে হচ্ছে নিউক্লিয়াসকে ভালোবাসে বা নিউক্লিয়াস আকর্ষী। এখন বলো ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনকে ভালোবাসে, মানে ইলেকট্রনকে কারা ভালোবাসে? বলো ইলেকট্রনকে কারা ভালোবাসে? আমরা সবাই জানি ইলেকট্রনকে ভালোবাসে আমাদের সকল পজিটিভ চার্জ, তাই না? তো আমরা এখন সেটাই দেখবো, আমাদের কারা কারা আমাদের ইলেকট্রোফাইল এবং কারা কারা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। ওকে, সো ইলেকট্রোফাইল কারা এবং আমাদের নিউক্লিওফাইল কারা, এটাই আমরা এখন দেখতে যাচ্ছি, যে কারা কারা ইলেকট্রোফাইল এবং কারা কারা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তো প্রথমে আমরা দেখবো আমাদের ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনকে ভালোবাসে। ইলেকট্রোফাইলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ছোট্ট হাতে
ইপি দ্বারা প্রকাশ করি। ইপি, ইপি মানে ইলেকট্রোফাইল। আর ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রোফাইল মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রোফাইল মানে কি আমাদের? ইলেকট্রন আকর্ষী। ঠিক আছে? আচ্ছা, এবার আসতে হবে আমাদের নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল দেখো, একটা তো আমরা ইলেকট্রোফাইল দেখলাম, এবার আমরা দেখবো আমাদের নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল মানে কি বলতো? নিউক্লিওফাইল মানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস আকর্ষী। নিউক্লিয়াস আকর্ষী, হ্যাঁ, যেটা নিউক্লিয়াসের বাংলাটা কি? নিউক্লিয়াসের বাংলা হচ্ছে কেন্দ্র, তারপরে আমরা এটাকে বলি কেন্দ্রাকর্ষী। কি বলি বলতো? কেন্দ্রাকর্ষী। সো তোমাকে মাঝে মধ্যে এরকম বাংলায়ও দিয়ে দেয়, ইলেকট্রন আকর্ষী কোনটি, কেন্দ্রাকর্ষী বা কোনটি, এরকম ভাবে বলে দেয়। ওকে, তো ফাইন। এখন আমরা যেটা দেখলাম, আমাদের ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনকে যারা ভালোবাসে। এখন তোমরাই বলো ভাই, আমাদের ইলেকট্রনকে কারা ভালোবাসে? ইলেকট্রনকে কারা ভালোবাসে বলো, বলো আমাদের ইলেকট্রনকে কারা ভালোবাসে? ইলেকট্রনকে কারা ভালোবাসে? বা প্রথম কথা হচ্ছে আল্লাহ দুনিয়ার সকল পজিটিভ চার্জ। আল্লাহ দুনিয়ার সকল পজিটিভ চার্জ, আল্লাহ দুনিয়ার যত পজিটিভ চার্জ আছে, সকল পজিটিভ চার্জকে আমাদের ইলেকট্রনকে ভালোবাসে। এরকম পজিটিভ চার্জ কে কে? আল্লাহ দুনিয়ার সকল পজিটিভ চার্জ আমাদের কে কে? আমাদের পজিটিভ চার্জ হচ্ছে যেরকম আমাদের মিথাইল CH3+, মিথাইল কার্বোক্যাটায়ন, অথবা আমি তোমাকে বললাম আমাদের ইথাইল কার্বোক্যাটায়ন। ওকে, অথবা আমি তোমাকে বললাম আমাদের এই অ্যালকাইল কার্বোক্যাটায়ন, যে কোনো প্রোপাইল কার্বোক্যাটায়ন, বিউটাইল কার্বোক্যাটায়ন, এনিথিং। ওকে, তারপর ধরো তোমাকে আমি বললাম NH4+, তারপরে তোমাকে বললাম H3O+, তারপরে বললাম তোমাকে RCO+, ওকে, RCO+, তারপরে ধরো তোমাকে বললাম NO2+, মানে যে কোনো পজিটিভ চার্জ, তোমাকে আমি বললাম H+, হোয়াট এভার ইট ইজ, ডট 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 ডট, এরকম যে কোনো পজিটিভ চার্জ, এনি কাইন্ড অফ পজিটিভ চার্জ যেটাই থাকবে সেটা হবে আমাদের ইলেকট্রোফাইল। যত পজিটিভ আছে সব কি? ইলেকট্রোফাইল। ওকে, আচ্ছা, 2 নম্বরে যেটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি আমাদের প্রশম ইলেকট্রোফাইল। 2 নম্বরে এটাকে আমরা কি বলি? প্রশম ইলেকট্রোফাইল। প্রশম ইলেকট্রোফাইল। আর প্রশম ইলেকট্রোফাইল কারা? প্রশম ইলেকট্রোফাইল কারা? দেখো, আগে একটা জিনিস বুঝো যে ভাই ইলেকট্রোফাইল মানে কি? যারা ইলেকট্রনকে ভালোবাসে। তার মানে কারা ইলেকট্রনকে ভালোবাসবে? সকল পজিটিভ চার্জ। আর কারা ইলেকট্রনকে ভালোবাসে? জানো? যেটা হচ্ছে যাদের অষ্টক সংকোচন হয়, তাদেরকে আমরা বলেছি লুইস অ্যাসিড। কি হয় প্রশম ইলেকট্রোফাইল কারা? যাদের অষ্টক সংকোচন হয়, যাদের অষ্টক সংকোচন হয়, অর্থাৎ সকল লুইস অ্যাসিড, অর্থাৎ সকল কি অ্যাসিড বলতো ভাইরা? সকল লুইস অ্যাসিড। অর্থাৎ সকল লুইস অ্যাসিড গুলা হচ্ছে আমাদের প্রশম ইলেকট্রোফাইল। কিরকম ভাইয়া? আমাদের এক্সাম্পল লাগবে, চলো আমরা এক্সাম্পল দেখি। আমাদের এক্সাম্পল গুলো হচ্ছে BF3, এটা তো অষ্টক সংকোচন হয় তোমরা জানো। BCl3, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে আমাদের FeCl3, এরপর হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড, তারপর হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। ওকে, এরপর হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এরকম, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে BeCl2, হ্যাঁ, তারপর ধরো আমি তোমাকে বললাম আমাদের সালফার ট্রাইঅক্সাইড, এই যে ETC, এগুলা সব হচ্ছে আমাদের অষ্টক। এগুলা থেকে তোমার পরীক্ষায় এমনিতেও প্রশ্ন আসে, নিচের কোনটি লুইস অ্যাসিড, এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষায় আসে, নিচের কোনটি লুইস অ্যাসিড। ওকে, আমরা এইগুলোকে দেখি এখান থেকে, দাঁড়াও, এই যে লিখে দিই সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, তারপর ধরো FeCl3 ইত্যাদি, ETC, এরকম। তো এগুলো হচ্ছে আমাদের লুইস অ্যাসিড, এবং এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি লুইস অ্যাসিড, অথবা তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি প্রশম ইলেকট্রোফাইল। আর কেন এদেরকে প্রশম ইলেকট্রোফাইল বলে, আর কেন এদেরকে ধনাত্মক ইলেকট্রোফাইল বলে? বলো, কেন এদেরকে ধনাত্মক ইলেকট্রোফাইল বলে? কেন? কারণ এগুলাতে ধনাত্মক চার্জ আছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এগুলাকে কেন প্রশম বলে? দেখো, এগুলোর মধ্যে কিন্তু পজিটিভ চার্জ নাই, কিন্তু স্টিল এরা মনে মনে এরা কিন্তু ইলেকট্রনের ভালোবাসে। কেন? কারণ এদের অষ্টক সংকোচন হয়, মানে এদের শেষ কক্ষপথে
8টার থেকে ইলেকট্রন কম থাকে বা এদের ফাঁকা অরবিটাল থাকে, এদের শেষ কক্ষপথে বন্ধন তৈরি করার পরেও ফাঁকা অরবিটাল থাকে। তো ফাঁকা অরবিটাল থাকার কারণে বন্ধন তৈরি করে অরবিটাল ফিল আপ করার জন্য এদের মানে বন্ধন তৈরি করে ফেলছে বা শেষ কক্ষপথে ফাঁকা অরবিটাল রয়ে গেছে। তো এই ফাঁকা অরবিটাল তারা পছন্দ করে না, এটাকে ফিল আপ করতে চায়, এই জন্য তাদের ইলেকট্রন দরকার, তাই তারা ইলেকট্রনকে ভালোবাসে। ঠিক আছে, তো এই যাদের অষ্টক সংকোচন হয় এদেরকে বলা হয় প্রশম ইলেকট্রোফাইল। আচ্ছা, এবার তুমি চিন্তা করো ভাইয়া, তাহলে আমাদের নিউক্লিওফাইল কারা? তোমরাই বলো তো ভাই, আমাদের নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল কে? হ্যাঁ, নিউক্লিওফাইল কারা হবে? কারা কেন্দ্রকে ভালোবাসবে? কেন্দ্রাকর্ষী। কেন্দ্রাকর্ষী মানে কি? কেন্দ্রকে ভালোবাসে। আচ্ছা, কেন্দ্রকে কারা ভালোবাসে? কেন্দ্রের মধ্যে কি থাকে? একটা পরমাণুর কেন্দ্রে কি থাকে? পজিটিভ চার্জ থাকে। তাহলে কেন্দ্রাকর্ষী মানে কি? পজিটিভ চার্জকে ভালোবাসবে। এন্ড পজিটিভকে ভাইয়া কারা ভালোবাসে? আল্লাহর দুনিয়ার সকল নেগেটিভ চার্জ। আল্লাহর দুনিয়ার সকল কি চার্জ বলো তো? নেগেটিভ চার্জ। যত নেগেটিভ চার্জ আছে এই দুনিয়ায় সব হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। কিরকম ভাই? এক্সাম্পল কি? এই দেখো, এই যে কার্বন আয়ন CH3-, এই যে CH3CH2-, অর্থাৎ যত নেগেটিভ চার্জ আছে, তারপর বা অ্যালকাইল মাইনাস, যেটাই হোক না কেন। তারপর ধরো তোমাকে আমি বললাম আমার সাপোজ তোমাকে আমি বললাম সায়ানাইড মাইনাস, ওকে। তারপর তোমাকে বললাম OH-, তারপর তোমাকে বললাম X-, ওকে, এরকম X-, সায়ানাইড-, তারপর NH2-, এনিথিং নেগেটিভ, যে কোনো কিছুকে আমরা বলবো হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ভাইয়া, এরপর আরেকটা আছে আমাদের প্রশম নিউক্লিওফাইল। এটাকে আমরা বলবো কি আমাদের বলো তো? প্রশম নিউক্লিওফাইল। 2 নম্বরটা হচ্ছে আবার আগের মতো প্রশম নিউক্লিওফাইল। আচ্ছা, প্রশম নিউক্লিওফাইল কারা? প্রশম নিউক্লিওফাইল কারা ভাইয়া? প্রশম নিউক্লিওফাইল কারা? যাদের কি বলছিলাম আগে? অষ্টক সংকোচন হয়, যাদের অষ্টক সংকোচন হয়, তাই না? আর প্রশম ইলেকট্রোফাইলটা কি? প্রশম ইলেকট্রোফাইলটা হচ্ছে যাদের অষ্টক সম্প্রসারণ হয়, তাই তো? আসলে না, যাদের মধ্যে মুক্ত জোর আছে, যাদের মধ্যে কি আছে? মুক্ত জোর আছে, হ্যাঁ, যাদের মধ্যে মুক্ত জোর আছে, হ্যাঁ, অর্থাৎ সকল লুইস ক্ষার। অর্থাৎ কি বলতো? অর্থাৎ সকল লুইস ক্ষার, যাদের মধ্যে মুক্ত জোর থাকে তাদেরকে বলা হয় লুইস ক্ষার। অর্থাৎ সকল লুইস ক্ষার। এই সকল লুইস ক্ষার হচ্ছে আমাদের কি বলতো? প্রশম নিউক্লিওফাইল। এখন এরকম কে আছে আমাদের? এরকম এক্সাম্পল দেন ভাইয়া। চলো এক্সাম্পল দেই। ধরো তোমাকে বললাম NH3, অ্যামোনিয়ার মধ্যে মুক্ত জোর থাকে। তোমাকে বললাম PH3, এটার মধ্যেও কি থাকে? মুক্ত জোর থাকে। ঠিক আছে, তারপর ধরো তোমাকে বললাম আমাদের অ্যামিন RNH2, এই যে অ্যামিনের মধ্যে মুক্ত জোর থাকে। তারপর তোমাকে বললাম অ্যালকোহল ROH, অ্যালকোহলের মধ্যে কি থাকে? মুক্ত জোর থাকে, ওকে। তারপর ধরো তোমাকে আমি বললাম হচ্ছে আমাদের এটা গেল। তারপর ধরো তোমাকে বললাম H2O, পানি, এটার মধ্যে কি থাকে? মুক্ত জোর থাকে। তো এই যে এগুলা যা আছে এই সবই কিন্তু আমাদের, যাদের মধ্যে এরকম মুক্ত জোর থাকবে তাদেরকে বলবো আমরা প্রশম নিউক্লিওফাইল। ক্লিয়ার? বুঝতে পারছি তো না? ক্লিয়ার তো? ওকে, ফাইন। তো আশা করি এইটা তোমরা আমাদের বুঝতে পারছো। হ্যাঁ, এটা আমাদের এবং আমাদের কার্বনিল মূলক কি? কার্বনিল মূলক হচ্ছে আমাদের একটা ইলেকট্রোফাইল। কার্বনিল মূলক, হ্যাঁ, কার্বনিল মূলক হচ্ছে আমাদের একটা ইলেকট্রোফাইল। C+O, এই যে এখানে কার্বনিল মূলক, এটা আমাদের একটা ইলেকট্রোফাইল। কেমনে কার্বনিল মূলকটা ইলেকট্রোফাইল হয়? কারণ এটা C+O, এখানে এই কার্বনটা পজিটিভ চার্জে চার্জিত থাকে, ওকে। সো এখানে আইসা আমাদের নিউক্লিওফাইল অ্যাটাক করে, নেগেটিভ চার্জ এসে অ্যাটাক করে। এটা হচ্ছে ইলেকট্রোফাইল। যাই হোক, তো এটা তোমাদের লাগবে না, দরকার নাই। CO, এটা তোমরা এইভাবে লিখতে পারো। CO হচ্ছে আমাদের একটা ইলেকট্রোফাইল। যাই হোক, হোয়াটএভার, বাদ দাও। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এই যে কারা ইলেকট্রোফাইল আর কারা নিউক্লিওফাইল, এই জায়গা থেকে তুমি শিওর থাকো, তোমার বোর্ড হোক অ্যাডমিশন হোক, একটা প্রশ্ন আসবেই। হ্যাঁ, এটা তোমার একটা মাগনা নাম্বার দেয় টিচাররা অনেক সময়, যে আচ্ছা ওরা একটা নাম্বার পাক। তো সেই যে একটা নাম্বার পাক অর্গানিক থেকে, সেটা হচ্ছে এই জায়গা থেকে কোনটা ইলেকট্রোফাইল কোনটা নিউক্লিওফাইল আইডেন্টিফাই করো। চলো দেখি, বুঝছো? নিচের কোনটি ইলেকট্রোফাইল। এখন ইলেকট্রোফাইল কথাটা মানে কি? ইলেকট্রনকে ভালোবাসবে। কারা ইলেকট্রনকে ভালোবাসে? দেখো, যারা কারা? পজিটিভ চার্জ আর যাদের অষ্টক সংকোচন হয়। যেমন এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক সংকোচন হয়। দেখো, অ্যামোনিয়ার মধ্যে মুক্ত জোর আছে, নিউক্লিওফাইল। এটাতে মুক্ত জোর আছে, নিউক্লিওফাইল। পানিতে মুক্ত জোর আছে, নিউক্লিওফাইল। তাহলে ইলেকট্রোফাইল কে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি হয়? অষ্টক সংকোচন হয়।
নিচের কোনটি ইলেকট্রোফাইল? এই যে এখান থেকে ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনকে ভালোবাসবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। জাস্ট একই কোশ্চেন, জাস্ট অপশনগুলো একটু শাফল করা, আর কিছু না। নিচের কোনটি ইলেকট্রোফাইল? নিচের কোনটি ইলেকট্রোফাইল? আচ্ছা, ইলেকট্রনকে ভালোবাসবে। নিচের কোনটি ইলেকট্রোফাইল? হ্যাঁ, ইলেকট্রনকে ভালোবাসবে। এখন দেখো ইলেকট্রনকে ভালোবাসবে কারা এখান থেকে বলো? নিচের কোনটি ইলেকট্রোফাইল? তুমি দেখেই বুঝতে পারতেছো কোনটা ইলেকট্রোফাইল এখান থেকে। এই যে এটা কি লুইস অ্যাসিড, এটার মধ্যে কি আছে? মুক্তজোড় আছে। এটার মধ্যে কি আছে? মুক্তজোড় আছে, এটা তো বাদ। আরএমজিএক্স কি কোথাও লিখছি? লিখি নাই। এটা হচ্ছে আমাদের গ্রিগনার বিকারক। আরএমজিএক্স হচ্ছে গ্রিগনার বিকারক। সালফার ট্রাইঅক্সাইড কি লিখছি? হ্যাঁ, সালফার ট্রাইঅক্সাইড। এটা একটা কি? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড গুলো কি? প্রশম ইলেকট্রোফাইল। তো তোমার এই প্রশম ইলেকট্রোফাইল থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই। এইখান থেকে প্রশম ইলেকট্রোফাইল থেকে তোমার সব থেকে বেশি প্রশ্ন হয় প্রশম ইলেকট্রোফাইল থেকে এবং প্রশম নিউক্লিওফাইল থেকে। এই দুই জায়গা থেকে তোমার সব থেকে বেশি প্রশ্ন আসবে। এগুলো ঠাড়া মুখস্থ করে ফেলবা, ঠাড়া মুখস্থ করে ফেলবা। ওকে, ফাইন ফাইন। চলো তারপরটাতে যাই। কোনটি ইলেকট্রোফাইল? এইখান থেকে কোনটা ইলেকট্রোফাইল? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রনকে ভালোবাসে। ওকে, তারপরে কোনটি ইলেকট্রন আকর্ষী মানে ইলেকট্রোফাইল? বিএফ3। বিএফ3 ইলেকট্রোফাইল। এটাতেও মুক্তজোড় আছে, পিএইচ3 তেও মুক্তজোড় আছে, এইটাতেও মুক্তজোড় আছে। এগুলো হচ্ছে আমাদের প্রশম নিউক্লিওফাইল। আর বিএফ3 হচ্ছে ইলেকট্রোফাইল, কারণ লুইস অ্যাসিড। তারপরে কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে? ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখছো একই কোশ্চেন ঘুরে ফিরে। কোনটি ইলেকট্রোফাইল? বিএফ3। আই হাই, সেম কোশ্চেন বারবার আসতেছে। ওকে, তারপরে কোনটি ইলেকট্রোফাইল? আচ্ছা, একই কোশ্চেন সেম কোশ্চেন। আল্লাহ, নিচের কোনটি নিউক্লিওফাইল? আচ্ছা দেখো, অনেকক্ষণ পরে নিউক্লিওফাইল বলছে। এই যে অ্যামিন হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। বাকি সবগুলোতে অষ্টক সংকোচন হয়, লুইস অ্যাসিড। অ্যামিন হচ্ছে নিউক্লিওফাইল। ওকে, কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিওফাইলকে এই যে অ্যালকোহল হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। FeCl3, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো সব লুইস অ্যাসিড। তাই না? দেখছো একই। এই প্রশম থেকে কি পরিমাণ প্রশ্ন আসে? কেন্দ্রাকর্ষী বিকারক কোনটি? কেন্দ্রকে কে আকর্ষণ করে? কেন্দ্র মানে কি? পজিটিভ চার্জ, তাই না? তার মানে কেন্দ্রাকর্ষী বিকারক মানে নিউক্লিওফাইল। কোনটি নিউক্লিওফাইল? আল্লাহ দুনিয়ার সকল নেগেটিভ চার্জ হচ্ছে কি আমাদের নিউক্লিওফাইল, তাই না? কেন্দ্রাকর্ষী বিকারক মিন্স হচ্ছে কোনটি? নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল মানে কি? নেগেটিভ চার্জ। কারণ কোনটা নেগেটিভ? কোনটি নিউক্লিওফাইল? একই কোশ্চেনে কোনো কথা হইলো? পানি হচ্ছে নিউক্লিওফাইল, কারণ ওগুলো সবগুলো লুইস অ্যাসিড, অষ্টক সংকোচন হয়। একই কোশ্চেন, দেখছো মানে এই জায়গাতে কি পরিমাণ প্রশ্ন আসে জাস্ট ইমাজিন করো। খালি কোশ্চেন শেষ হইতেছে না। হ্যাঁ, তো তোমার বললাম একটা ফ্রি মার্কস পাবা, তুমি এখান থেকে একটা ফ্রি মার্কস পাবা। কোনটি নিউক্লিওফাইল? নিউক্লিয়াসকে ভালোবাসে পানি। বাকি সবগুলো লুইস অ্যাসিড। ইলেকট্রোফাইল কি? এখান থেকে এই দুইটার মধ্যে কোনটা ইলেকট্রোফাইল? ইলেকট্রনকে ভালোবাসবে কে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড অষ্টক সংকোচন হয়, ইলেকট্রনকে ভালোবাসবে। বিএফ3 বাসবে, BaCl3 বাসবে। 1 2 3 1 2 3 তিনটাই 1 2 3 তিনটাই আমাদের কি? তোমার ইলেকট্রোফাইল। চলো তারপরটাতে যাই। ইলেকট্রোফাইল হলো, আচ্ছা একই কোশ্চেন সেম। ইলেকট্রোফাইল হলো, হ্যাঁ 1 2 3 ইলেকট্রোফাইল হলো এইটাই। হ্যাঁ, ওকে। এবার আমাদের অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখি। যে একাডেমিক তো গেল, এবার দেখি অ্যাডমিশন এখান থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে। অ্যাডমিশনও তোমার একটা ফ্রি মার্ক দিবে, সেটা হচ্ছে এখান থেকে। কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রনকে ভালোবাসে কে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, ফাইন। তারপরেরটা নিম্নের কোন যৌগের কোনটি নিউক্লিওফাইল? আচ্ছা, নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াসকে ভালোবাসবে কে? পানি। কারণ পানিতে কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন থাকে। এটা কিন্তু অ্যামোনিয়াম আয়ন। হ্যাঁ, এটা কিন্তু পজিটিভ চার্জ। আর এটা কিন্তু CH3+, এটা CH3+ হবে আসলে। ওকে, ফাইন। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসছে 14-15 সালে। একটা জিনিস খেয়াল করে দেখো, একাডেমিকের প্রশ্ন থেকে অ্যাডমিশনের প্রশ্ন সবসময় সহজ হয়। আমি তোমার বলছি অ্যাডমিশনের প্রশ্ন আসলেই বেশি সহজ হয়। চলো তারপরটাতে যাই। কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক না? তো কেন্দ্রাকর্ষী বিকারক না মানে কোনটি নিউক্লিওফাইল না, তার মানে বলছে কোনটি ইলেকট্রোফাইল। তোমাকে খুঁজে বের করতে কোনটা ইলেকট্রোফাইল। ইলেকট্রনকে কে ভালোবাসবে বলো তো? BF3। ইলেকট্রনকে কে ভালোবাসবে? BF3 হচ্ছে আমাদের ইলেকট্রনকে ভালোবাসে, তাই না? ওকে, চলো তারপরটাতে যাই। কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রনকে কে ভালোবাসবে? আল্লাহর দুনিয়ার সকল পজিটিভ চার্জ। এটা তো আরো সোজা। কি কোশ্চেন আসছে? পজিটিভ চার্জ। ওকে, নিম্নের কোনটি প্রশম নিউক্লিওফাইল? বাবা কতবার আসে প্রশম নিউক্লিওফাইল। আচ্ছা, নিউক্লিওফাইল মানে কি? নিউক্লিয়াসকে ভালোবাসবে। এটাও নিউক্লিয়াসকে ভালোবাসে, এটাও নিউক্লিয়াসকে ভালোবাসে। দুটোর মধ্যে কোনটা প্রশম? নিউক্লিওফাইল বলছে। কোনটি নিউক্লিওফাইল? প্রশম নিউক্লিওফাইল। এই যে অ্যামোনিয়া।
অ্যামোনিয়া হচ্ছে প্রশম নিউক্লিওফাইল। ওকে, মানে পজিটিভ নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জকে কোনটা ভালোবাসবে? অ্যামোনিয়া বাসবে। কেন? অ্যামোনিয়াতে মুক্ত জোর আছে। সো এটা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল অ্যামোনিয়া। তারপরেরটা। ওকে, মানে আমাদের এই টপিকটাও শেষ। ওকে, তো এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল থেকে আসলে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। এখান থেকে আসবে কোনটা ইলেকট্রোফাইল, কোনটা নিউক্লিওফাইল, কোনটা লুইস অ্যাসিড। ঠিক আছে, তো এই টাইপের প্রশ্ন তুমি প্রতিনিয়ত রিপিটিভ পাবা। ঠিক আছে, তো এটা নিয়ে প্যারানোর কোনো দরকার নেই, এখানে তোমার 1 মার্ক শিওর। তো কার্বোক্যাটায়নের সক্রিয়তা, কার্বন আয়নের স্থায়িত্ব, ওইখান থেকে একটা প্রশ্ন তোমার সবসময় আসে। কোনটি ইলেকট্রোফাইল, কোনটি নিউক্লিওফাইল, এইখান থেকে একটা প্রশ্ন সবসময় আসে। হ্যাঁ, এবং তারপরে যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে এই যে জৈব যৌগের বিক্রিয়ার প্রকারভেদ। তো এখান থেকে তোমাকে বলবে কোনটি কি ধরনের বিক্রিয়া। একটা বিক্রিয়া দিয়ে বলবে এটা কি ধরনের বিক্রিয়া, ওইটা দিয়ে বলবে এটা কি ধরনের বিক্রিয়া, ওটা দিয়ে বলবে এটা কি ধরনের বিক্রিয়া। ঠিক আছে, এরকম নানান রকমের বিক্রিয়া দিয়ে বলবে এটা কি ধরনের বিক্রিয়া, ওই বিক্রিয়াকে আইডেন্টিফাই করো। তো সেইটা যে কিভাবে করবা, কে কি ধরনের বিক্রিয়া দেয়, এইটা তোমার একটু জানা থাকা লাগবে। ওকে, তো আমাদের একটু আমরা দেখবো যে কে আমাদের কি ধরনের বিক্রিয়া দেয়। তো তার আগে দেখো জৈব যৌগের বিক্রিয়া আসলে কয় ধরনের। জৈব যৌগের বিক্রিয়া আসলে 4 ধরনের। একটাকে বলা হয় সংযোজন, একটাকে বলা হয় অপসারণ, একটাকে বলা হয় প্রতিস্থাপন, এবং আরেকটাকে বলা হয় সমানুকরণ। কি বলছে বলতো? সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, সমানুকরণ। সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, সমানুকরণ। ঠিক আছে, সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, সমানুকরণ। ওকে, তাহলে দেখো আমাদের এই জায়গাতে আমাদের হচ্ছে তোমার 4টা বিক্রিয়ার প্রকারভেদ আছে। এখন সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন বিক্রিয়া মানে হচ্ছে পাই বন্ধন ভেঙে পাশাপাশি 2 টেবিলে, মানে পাশাপাশি 2টা পরমাণুতে 2জন বাইরে থেকে এসে যুক্ত হবে। মানে বাইরে থেকে 2জন ঢুকবে, বাইরে থেকে 2জন ঢুকবে, ঢুইকা পাই বন্ধনরে ভাইঙ্গা টুকরা করবে। কইরা সেই পাই বন্ধন, যেই যাদের মাঝখানে পাই বন্ধন ছিল, ভাঙছো, ভাইঙ্গা তার 2 জায়গায় 2জন যুক্ত হবে। মনে করো আমার এই পাশে একটা কার্বন, এই পাশে একটা কার্বন, এখন মাঝখানে একটা সিগমা বন্ধন। ওকে, এই ধরো একটা পাই বন্ধন তৈরি হয়েছে। বাইরে থেকে 2জন আসবে, আইসা আমার এই পাই বন্ধনটা ভাঙবে, পাই বন্ধনটা ভাঙবে, ভাইঙ্গা আমার এই হাতে এসে একজন যুক্ত হবে, এই হাতে এসে আরেকজন যুক্ত হবে। এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। এটাকে বলা হয় কি বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া। তো এটাই বলছে পাই বন্ধন ভেঙে পাশাপাশি 2 টেবিলে 2জন বসবে। এখন এই যে সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়া 2 ধরনের। সংযোজন বিক্রিয়া কয় ধরনের ভাইরা বলতো? সংযোজন বিক্রিয়া হচ্ছে আমাদের 2 ধরনের। এখন আমাদের এই 2 ধরনের সংযোজন বিক্রিয়া কি? দেখো, একটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সংযোজন, আর আরেকটাকে বলা হয় নিউক্লিওফিলিক সংযোজন। একটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সংযোজন, আরেকটাকে বলা হয় নিউক্লিওফিলিক সংযোজন। এই ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আমাদের কে কে দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আমাদের দিবে ডাবল বন্ড, ট্রিপল বন্ড আর বেনজিন। এই ডাবল বন্ড, ট্রিপল বন্ড আর বেনজিন, এরা হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয়? অর্থাৎ দেখো, অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন আর বেনজিন, এদের মধ্যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া হয়। যদিও বেনজিনের এই বিক্রিয়াটা খুবই কম হয় ইলেকট্রোফিলিক সংযোজন। বেসিক্যালি ইলেকট্রোফিলিক সংযোজন তুমি দেখবা হচ্ছে অ্যালকিন আর হচ্ছে আমাদের অ্যালকাইনের মধ্যে। কোথায় দেখবা? অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে দেখবা। আর নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া ভাইয়া কোথায় হয়, কার কার মধ্যে হয়? এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া তোমার হয় হচ্ছে কার্বনিল মূলকের মধ্যে। কি মূলক? কার্বনিল বা কিটোমূলকের মধ্যে। কারণ কার্বনিল বা কিটোমূলক কার কার মধ্যে আছে? এই কার্বনিল বা কিটোমূলক আছে তোমার 2টা জিনিসের মধ্যে। একটা হচ্ছে তোমার অ্যালডিহাইড এবং আরেকটা হচ্ছে তোমার কিটোন। একটা হচ্ছে অ্যালডিহাইড এবং আরেকটা কি বলতো? কিটোন। ওকে, তাহলে দেখো ভাই, কার্বনিল মূলক আমাদের 2 জনের মধ্যে আছে। কার কার মধ্যে? একটা অ্যালডিহাইডের মধ্যে, একটা কি কিটোনের মধ্যে। তো আল্লাহর দুনিয়ায় এই নিউক্লিওফিলিক সংযোজন শুধুমাত্র অ্যালডিহাইড আর কিটোনই দেয়। এবং অ্যালডিহাইড আর কিটোন এই 2টা বিক্রিয়া বাদে আল্লাহর দুনিয়ার কোনো বিক্রিয়াই দেয় না। অ্যালডিহাইড আর কিটোন এই নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া বাদে আর কোনো বিক্রিয়া দেয় না। একটাই বিক্রিয়া দেয় আল্লাহর দুনিয়া, অ্যালডিহাইড কিটোন এক ধরনের বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এখন দেখো, এই সংযোজনের ঠিক উল্টা বিক্রিয়ার নাম হচ্ছে অপসারণ। সংযোজনে কি হয়েছে? বাইরে থেকে 2জন আসছে, আমার এই যে পাই বন্ধনটা ছিল, পাই বন্ধনটা ভাঙছে, ভাঙা 2জন যুক্ত হয়েছে। অপসারণে কি হয়েছে? অপসারণে পুরো উল্টা ঘটনা, একদম উল্টা কাহিনী। উল্টা কি? আমার 2 হাত থেকে, এই হাত থেকে একজন বাইরে হয়ে যায়, আমার এই হাত থেকে আরেকজন বাইরে হয়ে যায়। মানে পাশাপাশি 2 কার্বন থেকে, এই কার্বন থেকে একজন বাইরে হয়ে গেছে, এই হাত থেকে একজন বাইরে হয়ে গেছে, 2জন বাইরে হয়ে গেছে, তখন আমার এই 2টা হাত মিলে আবার পাই বন্ধন তৈরি করবো।
আগেরটাতে কি হয়েছে, দুইজন ঢুইকা পাই বন্ধন ভাঙছে, ভাঙা দুজন গিয়া দুই হাতে যুক্ত হয়েছে। এখন কি হয়েছে, দুই হাত থেকে দুইজন বাইরে হয়ে গিয়া মাঝখানে পাই বন্ধন তৈরি হয়েছে। তো এটাকে বলা হয় কি বিক্রিয়া, অপসরণ বিক্রিয়া। তো এটাই এখানে বলা, পাশাপাশি দুই টেবিল থেকে দুইজন বের হয়ে পাই বন্ধন তৈরি করবে। ওকে, পাশাপাশি দুই টেবিল থেকে দুইজন বের হয়ে পাই বন্ধন তৈরি করবে। এই আমাদের অপসরণ বিক্রিয়া কে কে দেয়, অ্যালকেন দেয়, অ্যালকিন দেয়, অ্যালকাইল হ্যালাইড দেয়, আর অ্যালকোহল দেয়। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড আর অ্যালকোহল। আমাদের এই যে তুমি যে অ্যালকিন দেখতে পাচ্ছ, মানে অ্যালকেন দেখতে পাচ্ছ না, এই অ্যালকেন থেকে আমাদের কি হয় জানো, অ্যালকেন থেকে আমাদের হাইড্রোজেন অপসারণ হয়। কি অপসারণ হয়, হাইড্রোজেন অপসারণ হয়। কি দিলে জানো হাইড্রোজেন অপসারণ হয়, কপার প্লাস 300 ডিগ্রি অথবা সিলভার প্লাস 250 ডিগ্রি, অথবা সিলভার প্লাস 250 ডিগ্রি সেলসিয়াস দিলে এখান থেকে হাইড্রোজেন বের হয়। আর হাইড্রোজেন বের হইলে তুমি এখানে পাবা কার্বন কার্বন ডাবল বন্ড, হুইচ ইজ অ্যালকিন, হুইচ ইজ অ্যালকিন। তাহলে এখন যদি তোমার কখনো বলে অ্যালকেনের অপসারণ বিক্রিয়ায় কি পাওয়া যায়, অ্যালকেনের অপসারণ বিক্রিয়ায় অ্যালকিন পাওয়া যায়। কি পাওয়া যায়, অ্যালকিন পাওয়া যায়। ওকে ফাইন। আচ্ছা, কার্বন কার্বন ডাবল বন্ড, এইখান থেকেও আমাদের কি বের হয়, এইখান থেকেও আমাদের হাইড্রোজেন বের হয়। এই জায়গা থেকেও আমাদের হাইড্রোজেনই অপসারণ হবে, হাইড্রোজেনই বের হবে। এবং কি হাইড্রোজেন বাই করতে গেলে জানি কি দেওয়া লাগে, এই সেম বিকারকগুলো দিতে হয়। এখানে ডট দিয়ে বুঝাচ্ছি, কপার 300, সিলভার 250, এটাই দিতে হবে। দিলে তুমি এখান থেকে কি পাবা, এখান থেকে কি পাবা, দেখো কি বন্ধন তৈরি হবে, পাই বন্ধন। দেখো এখানে যা আছে সেখান থেকে হাইড্রোজেন বের হয়ে গেল, অপসারণ বিক্রিয়া কি বন্ধন তৈরি হয়, পাই বন্ধন। তাহলে এদের মাঝখানে পাই বন্ধন তৈরি হয়েছে, অ্যালকিন পাইছো। তাহলে এখানে ডাবল বন্ড আছে, তাহলে কি হবে, এখানে আরেকটা পাই বন্ধন তৈরি হবে, অর্থাৎ তুমি পাবা কার্বন কার্বন ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড মানে কি বলতো, অ্যালকাইন, অ্যালকাইন। ওকে ওকে ফাইন। আচ্ছা চলো, এই যে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইড থেকে, এই যে এখানে যে অ্যালকাইল হ্যালাইড আছে, এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে তুমি যদি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে থেকে তোমার এইচ অপসারণ হয়। কি অপসারণ হয়, এইচ, মানে এক্স বলতে বোঝায় হ্যালোজেন। তাহলে এখানে যদি ক্লোরিন থাকে তাহলে HCl বের হবে, এখানে যদি ব্রোমিন থাকে তাহলে HBr বের হবে, এখানে যদি আয়োডিন থাকে তাহলে এখান থেকে HI বের হবে। দুইটা জিনিস বের হবে, তার মানে কি একটা হাইড্রোজেন একটা হ্যালোজেন বের হবে। কি দিলে সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় বা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, যে কোনো একটা ক্ষার দিয়ে অ্যালকোহল দিবা, দিলে এইখান থেকে HX বের হবে। বের হলে তুমি উৎপাদ হিসেবে কি পাবা, অ্যালকিন পাবা। কি পাবা, অ্যালকিন পাবা, অ্যালকিন পাবা। এখানেও উৎপাদ হিসেবে পাবা অ্যালকিন। এবার আসো অ্যালকোহল, এবার আসো অ্যালকোহল। এই যে অ্যালকোহল আছে, এই অ্যালকোহল থেকে কি অপসারণ হয়, অ্যালকোহল থেকে পানি অপসারণ হয়। কি অপসারণ হয়, পানি। পানি বানাইতে কি লাগে, HROH, তাই না, HROH। তাহলে এক জায়গা থেকে H আর এক জায়গা থেকে OH, পানি বের হবে। পানি বের হইলো পাই বন্ধন পাবো, হ্যাঁ পাই বন্ধন পাবো। তো এখানে কি দিলে পানি বের হয়, এখানে কি দিলে পানি বের হয় ভাইয়া, সালফিউরিক অ্যাসিড। তোমার বইয়ের সব থেকে ইম্পর্টেন্ট দুইটা অপসারণ বিক্রিয়া হচ্ছে এইটার এটা, এই অপসারণ বিক্রিয়াটা এন্ড এইটা থেকে পরীক্ষায় যে কি পরিমাণ প্রশ্ন আসছে সেটা অ্যালকিন পড়তে গেলে দেখবা। ওকে, সালফিউরিক অ্যাসিড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 অথবা H3PO4, H3PO4। ওকে, অ্যালুমিনিয়াম অক্সাইড বা H3PO4 যদি দাও তাহলে এখান থেকে তুমি কি পাবা, বা এখান থেকে উৎপাদ হিসেবে তুমি পাবা অ্যালকিন। কি পাবা, অ্যালকিন। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, যে কোনো অপসারণ বিক্রিয়ায় আসলে উৎপাদ হিসেবে দেখো তো কি পাওয়া যাচ্ছে, উৎপাদ হিসেবে দেখো তো কি পাওয়া যাচ্ছে, অ্যালকিন। এখানেও কি পাওয়া যাচ্ছে, অ্যালকিন। একটা বাদে কেবল অ্যালকিনের, এটা পরীক্ষায় আসবেও না। অ্যালকিনের হাইড্রোজেন অপসারণে অ্যালকাইন পাওয়া যায়, এটা তোমার পরীক্ষায় আসবেও না। একটা থাম্ব রুল, কোন একটা অপসারণ বিক্রিয়া দেখছো, উৎপাদ দিয়ে দিবে অ্যালকিন। কি পাওয়া যাবে, উৎপাদ দিবে অ্যালকিন। মানে এমসিকিউর জন্য থাম্ব রুল, এটা তো সবসময় খাটাইতে পারবে না, এটা হচ্ছে এমসিকিউর জন্য থাম্ব রুল। অপসারণ বিক্রিয়া যদি বলে উৎপাদ নিজের কোনটি, অ্যালকিন। বা অ্যালকোহলের সাথে পানি দিছি, মানে অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড দিছি, উৎপাদ কি, অ্যালকিন। অ্যালকোহলের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড দিছি, উৎপাদ কি, অ্যালকিন। অ্যালকোহলের সাথে H3PO4 দিছি, অ্যালকিন। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল দিছো, অ্যালকিন। উৎপাদ কি, অ্যালকিন। শেষ, উৎপাদ অ্যালকিন। এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে কোনো কথা নাই, বুঝতে পারছো, শেষ। তাহলে এই হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। এগুলো থেকে তোমার এমসিকিউতে কিভাবে প্রশ্ন আসে দেখো, আমি পুরো বিক্রিয়া তোমাদের পড়াচ্ছি না, আপাতত তোমাদের পুরো বিক্রিয়া জানার কোনো প্রয়োজন নাই।
কোনো প্রয়োজন নাই। তোমার দরকার এমসিকিউ কিভাবে অ্যাপ্রোচ করবা, কিভাবে দেখবা, সেটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। হ্যাঁ, কোনো সমস্যা নাই। চলো এরপরটা যদি আমরা দেখি, আমাদের তারপরেরটা হচ্ছে এখান থেকে আমরা দেখবো হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। তো সংযোজনে কি ছিল, বাইরে থেকে দুজন ঢুকছে, বাইকে পাই বন্ধন ভাইঙ্গা চুইয়া দুজন দুই জায়গায় যুক্ত হয়েছে। অপসারণে কি হয়েছে, বাইরে থেকে সরি ভিতর থেকে, এখান থেকে দুই হাত থেকে দুজন বাইরে গিয়ে পাই বন্ধন তৈরি করছে। আর প্রতিস্থাপনে কি, যে কোনো প্রতিস্থাপন মানে তো তুমি জানোই, একজনের জায়গায় আরেকজন বসবে, একজনের জায়গায় এসে আরেকজন বসবে, মানে একজন আইসা একজনের ঘাত ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে, একজন আইসা আরেকজনকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। হ্যাঁ, মানে প্লাস আইসা প্লাসকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে, মাইনাস আইসা মাইনাসকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি করে দিবে। মনে করো বাইরে থেকে একটা প্লাস আইসে, আয়া এখানে যে প্লাস আছে তারে লাথি মেরে বাড়ি করে দিবে এবং তার জায়গা দখল করে নিবে। যদি বাইরে থেকে নেগেটিভ মাইনাস আসে, মাইনাস আইসা এখানে খুঁজবে, এনে মাইনাসকে মাইনাসে লাথি মেরে বাড়ি করে দিবে। তো এগুলো কিভাবে করে সেটা আমরা পরে আস্তে আস্তে যখন বিক্রিয়ার দিকে যাব তখন দেখবো, ঠিক আছে। আপাতত দেখো প্রতিস্থাপন কি, প্লাস প্লাসকে সরাবে, মাইনাস মাইনাসকে সরাবে। তো এই প্রতিস্থাপন বিক্রিয়াও তোমার আসলে দুই ধরনের। প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের, দুই ধরনের। এই দুই ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া কি, দেখো একটাকে আমরা বলি আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওকে ওকে, এটাকে আমরা বলি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, আর আরেকটাকে বলি আমরা হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। ওকে, প্রতিস্থাপনের ইংলিশ কি, সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন। তো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, এটা কি বলা হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর এটা মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। যেমন এগুলা কি সংযোজন, তাই না। এটাকে এভাবে বলা হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন, নিউক্লিওফিলিক অ্যাডিশন। এই যে এই আর এন, এই মানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, এন মানে নিউক্লিওফিলিক অ্যাডিশন। তো এটা তো কমন না, বাট এইটা কমন খুব, এটা এভাবেই আসে। আর এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আমাকে আসলে কে দেয়, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কে দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের সাধারণত দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে তোমার ট্রিপল বন্ড, আর একটা হচ্ছে তোমার বেনজিন। একটা হচ্ছে ট্রিপল বন্ড, আর একটা কি বেনজিন। এই যে বেনজিন, আমি একটু স্টার মার্ক দিয়ে রাখি, বেনজিন সাধারণত আমার এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। দেখো বেনজিন কিন্তু এখানেও আছে ইলেকট্রোফিলিক সংযোজন, বাট বেনজিন আসলে ইলেকট্রোফিলিক সংযোজন অত অ্যাক্টিভ না। ইলেকট্রোফিলিক সংযোজনে অ্যাক্টিভ হচ্ছে তোমার কার্বন কার্বন ট্রিপল বন্ড, এটা বেশি ইম্পর্টেন্ট। কার্বন কার্বন ট্রিপল বন্ড, এইখান থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। এই যে এটা পরীক্ষা প্রচুর আসে। হ্যাঁ, অ্যালডিহাইড কিটোন কি ধরনের বিক্রিয়া দেয়। ওকে, আচ্ছা, অপসারণ থেকে আসে অ্যালকোহল আর অ্যালকাইল হ্যালাইডেরটা। আর এইখান থেকে দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, মানে যদি বলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন কে দেয়, বেনজিন দেয়। তোমার যদি বেনজিনের কোনো বিক্রিয়া দেওয়া বলে এটি কি ধরনের বিক্রিয়া, চোখ বন্ধ করে থাম্ব রুলস বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, যে কোনো বিক্রিয়া দিছে, একটা বেনজিন দেখছো এখানে, তোমার একটা বিক্রিয়া দেওয়া করলে এটি কি ধরনের বিক্রিয়া, তুমি দেখলা বিক্রিয়ার মধ্যে বেনজিন আছে, চোখটা বন্ধ করে তুমি কইবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। থাম্ব রুলস বলা যায়, যদিও ইলেকট্রোফিলিক সংযোজন দেয়, সেটাও আমরা সামনে দেখবো কে কি ধরনের বিক্রিয়া দেয়। থাম্ব রুলস আছে না, একটা দেখাই মনের মধ্যে আগে উত্তরটা করে ফেলবো, এরকম একটা অবস্থা। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আর নিউক্লিওফিলিক প্রতিস্থাপনটা কি ভাই, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি আমাদের এসএন বিক্রিয়া। এটা কি বলি আমরা, আমাদের এসএন বিক্রিয়া। এখন এই যে আমাদের এসএন বিক্রিয়া আছে, এই এসএন বিক্রিয়া আবার দুই প্রকার, এসএন বিক্রিয়া আবার দুই প্রকার। ওকে, একটাকে বলা হয় SN1, আরেকটাকে বলা হয় SN2। একটাকে বলা হয় SN1, আরেকটাকে বলা হয় SN2। এন্ড এই SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়া এরা কারা কারা দেয়, SN1 এবং SN2 এই দুইটা বিক্রিয়া আমাদের কারা কারা দেয়, আমাদের অ্যালকাইল হ্যালাইড, তারপর আমাদের অ্যালকোহল, তারপর হচ্ছে আমাদের অ্যামিন, তারপর হচ্ছে আমাদের জৈব অ্যাসিড RCOOH জৈব অ্যাসিড। হ্যাঁ, এগুলা সব হচ্ছে আমাদের, এই সবগুলো হচ্ছে আমাদের এসএন বিক্রিয়া দেয়। কে? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যামিন, জৈব অ্যাসিড, মানে এই টাইপের যারা আছে এরা সবাই হচ্ছে আমাদের এসএন বিক্রিয়া, মানে SN1 বা SN2 বিক্রিয়া দেয়। এরা প্রত্যেকে হচ্ছে আমাদের SN1 বা SN2 বিক্রিয়া দেয়। ওকে, সো এই যে চারটা তোমাদেরকে দিলাম, এই চারটা থেকে তোমাদের সব সময় পরীক্ষা প্রশ্ন আসে, অলওয়েজ তুমি পাবাই, এখান থেকে কোনো না কোনো একটা প্রশ্ন পাবাই, এটি কি ধরনের বিক্রিয়া, ওটি কি ধরনের বিক্রিয়া। ঠিক আছে, যদিও এই বিক্রিয়াগুলো নিয়ে আমরা সামনে ডিটেল পড়বো, বাট তোমাদের পরীক্ষায় আসলে বিক্রিয়া ডিটেল পারার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল হওয়া। তোমাকে স্ট্র্যাটেজিক্যাল হইতে হবে,
তোমাকে এত এত পাকনামি করার দরকার নাই। তুমি দেখছো ভাই একটা বিক্রিয়া কইছে এটার মধ্যে অ্যালকিন আছে, তুমি চোখ বন্ধ করে দিয়ে দাও, এটা ইলেকট্রোফিলিক সংযোজন। কোন একটা বিক্রিয়াতে তুমি দেখছো যে বেনজিন আছে, দিয়ে দাও ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। তুমি দেখছো অ্যালডিহাইড কিটোন আছে, তুমি দিয়ে দাও নিউক্লিওফিলিক সংযোজন। শেষ তো। এবং এই তিনটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে, দেখবা। চলো দেখি, দেখো তো কি বলছে, নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন দেয়? এই কেন্দ্রাকর্ষী সংযোজন মানে কি? কেন্দ্রাকর্ষী মানে কি? নিউক্লিওফিলিক সংযোজন। বলো নিউক্লিওফিলিক সংযোজন আল্লাহ দুনিয়া কে দেয়? মাত্র তোমারে বলছি নিউক্লিওফিলিক সংযোজন কে দেয়? অ্যালডিহাইড দেয় আর কিটোন দেয়। কে দেয়? অ্যালডিহাইড দেয় আর কিটোন দেয়। এই যে অ্যালডিহাইড দিবে, ঠিক আছে। দেখো তারপরেটা, নিম্নে কোন যৌগটি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়? অ্যালডিহাইড। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেয়? অ্যালডিহাইড এবং কিটোন। কি, তাই না? ওকে, দেখছো বলছি না এটার থেকে প্রচুর প্রশ্ন আসে। যা বেনজিন, বেনজিন দেখছো, উপরোক্ত বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়ায় ঘটে? বিক্রিয়া যদি শিখবো, উৎপাদ কি তোমার জানার দরকার নেই আপাতত, এগুলা শিখবো সামনে। তুমি আগে স্ট্র্যাটেজিক্যাল হও, বি স্ট্র্যাটেজিক্যাল। এটা বেনজিন দেখছো, বলছো উপরোক্ত বিক্রিয়াটি কি ধরনের। এই বেনজিন কি ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। খুঁজে বের করো, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন। বলছি না বেনজিনের বিক্রিয়া দেখলেই চোখ বন্ধ করে বয়া দাও। আচ্ছা, বেনজিন কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? বেনজিন কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? তোমরাই বলো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাই না? আচ্ছা, এই ধরনের এইখানে আরো বোর্ডের আরো অনেক এমসিকিউ আছে, এখানে অল্প কয়েকটা এমসিকিউ রাখছি। এগুলো আমরা সামনে যখন বিক্রিয়া শিখবো, বিক্রিয়ার মধ্যে এই ধরনের কোশ্চেন প্রচুর পাবা তোমরা, ঠিক আছে। ওকে, চলো তারপরটাতে যাই আমরা। আমাদের নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষী সংযোজন দিবে? নিউক্লিওফিলিক সংযোজন, অ্যালডিহাইড। অ্যালডিহাইড দিবে। দেখছো ঢাকা ভার্সিটিতে 18-19 সালেও আসছে। এর আগেরটাও দেখো, ওই যে মাওলানা ভাসানীতে আসছে। ওকে ফাইন, তারপরটা দেখি আমরা। বলছে নিচের কোন যৌগটি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? দেখো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া আগে একটু বোঝার ট্রাই করো। কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, কেন্দ্রাকর্ষী মানে কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। নিউক্লিয় প্রতিস্থাপনের ইংলিশ হচ্ছে এস, সাবস্টিটিউশন। কেন্দ্রাকর্ষী মানে এসএন। এসএন বিক্রিয়া দিবে। এখন দেখো এসএন বিক্রিয়া কে দেয়? আচ্ছা, ক্লোরোবেনজিন, দেখো বেনজিন আছে, সো এটা বাদ। বেনজিন আছে। ইথাইন, ইথাইলিন, ইথাইলিন মানে কি? ট্রিপল বন্ড কে আই। এসএন বিক্রিয়া কে দেয়? সাধারণত একক বন্ধন সমূহ দেয় না, ইথাইলিন। মানে ইথাইলিন কি, ইথাইন কি দিবে? দিবে না। ডাইমিথাইল ইথার, আচ্ছা ফাইন, ইথার হচ্ছে নিষ্ক্রিয়, ইথার হচ্ছে অত্যন্ত নিষ্ক্রিয়, সো ইথারের বিক্রিয়া এমনিতেই কম, এটা বাদ দিলাম। আর আছে 2-ক্লোরো 2-মিথাইল প্রোপেন। আচ্ছা, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, CH3C, এই দিকে CH3, এই দিকে CH3, এই দিকে Cl। এইটা আমাদের কি? এটা আমাদের কি? দেখো এটা কি? ক্লোরিন আছে, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে ক্লোরিন আছে, সো এটাকে আমরা লিখতে পারি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। এখন বলো এসএন বিক্রিয়া কে দেয়? এসএন বিক্রিয়া কে দেয়? অ্যালকাইল হ্যালাইড দেয়। কে দেয়? অ্যালকাইল হ্যালাইড দেয়। অ্যালকাইল হ্যালাইড। ওকে, সো এইভাবে অ্যাপ্রোচ শিখো যে কিভাবে, যদিও তুমি আরো কয়েকদিন পর আরো প্রো হয়ে যাবা এগুলা, কারণ এগুলা সামনে যখন বিক্রিয়া করাবো তখন তুমি এমনিতেই বুঝবা যে আচ্ছা এটা এটা। বাট তার আগে একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করো। আমি তোমাদেরকে অ্যাপ্রোচ শেখানোর জন্য এই টপিকটাকে এখানে রাখছি, হ্যাঁ, এবং কিছু এক্সাম্পলও রাখছি। ব্রোমিন ইথিনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়ার কৌশল কি? এই দেখো, ব্রোমিন বিক্রিয়া করে কার সাথে? ইথিনের সাথে। ইথিন, ইথিন একটা কি? এটা একটা কি? এটা একটা অ্যালকিন। আচ্ছা এই বল, অ্যালকিন কি ধরনের বিক্রিয়া দেয়? অ্যালকিন কি ধরনের বিক্রিয়া দেয়? তোমাদেরকে স্টার মার্ক দিয়ে রাখছিলাম, একটা থাম্ব রুলস দেখছি, অ্যালকিন বললেই এটা করে দিবা। ইলেকট্রোফিলিক সংযোজন। অ্যালকিন কি বিক্রিয়া দেয়? ইলেকট্রনগ্রাহী জুত। এই যে ইলেকট্রনগ্রাহী জুত, সংযোজনের একটা বাংলা হচ্ছে জুত, তাই না? প্রতিশব্দ হচ্ছে জুত, ইলেকট্রনগ্রাহী জুত। পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইড প্রোপানলের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়াটির কৌশল কি? হ্যাঁ, একটা দেখো, প্রোপানলের সাথে বিক্রিয়া কৌশল, জাস্ট বিক্রিয়া তোমার পারার দরকার নেই, বিক্রিয়া করার দরকার নেই। কি বলছে? পটাশিয়াম সায়ানাইডের উপস্থিতিতে হাইড্রোজেন সায়ানাইড প্রোপানলের সাথে বিক্রিয়া করে। আচ্ছা, তুমি একটু চিন্তা করো, প্রোপানলের সাথে বিক্রিয়া, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। CH3 CH2 CH2, তোমার এত কিছু বোঝার দরকার নাই। এখানে OH আছে, তার মানে এটা একটা অ্যালকোহল। এর একটা অ্যালকোহল, অ্যালকোহলের সাথে হাইড্রোজেন সায়ানাইড বিক্রিয়া করছে, কইছে কার উপস্থিতিতে? পটাশিয়াম সায়ানাইড। তোর এত কিছু জানারই দরকার নেই, তোর এত কিছু জানারই দরকার নেই, কি কইছে না কইছে জানার দরকার নেই। তুই আগে বুঝ এটা কি, এটা কি? অ্যালকোহল। এখন কও অ্যালকোহল কি ধরনের বিক্রিয়া দেয়? কি ধরনের বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া। কি ধরনের? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি, বি স্ট্র্যাটেজিক্যাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। চলো তারপরে দেখি, দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত কার্যকরী মূলকের সংঘটিত বিক্রিয়া কোনটি? এই ডাবল বন্ড, ট্রিপল বন্ড কি বিক্রিয়া দেয়? সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া।
ইলেকট্রোফিলিক সংযোজন, তাই না? তাই না? সংযোজন। চলো তারপরটা, একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে এই একক বন্ধন সমূহ সাধারণত কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন। কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন দেয়, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাই না? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। আচ্ছা দেখো, RCH2Br, এখানে ব্রোমিন আছে মানে হ্যালোজেন, সো দিস ওয়ান ইজ অ্যালকাইল হ্যালাইড। এটার সাথে সামথিং বিক্রিয়ার কৌশল কি? অ্যালকাইল হ্যালাইড কি বিক্রিয়া দেয়? অ্যালকাইল হ্যালাইড কি বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রাকোষী প্রতিস্থাপন। আচ্ছা, এটা একটা অ্যালকিন। অ্যালকিন মূলত কি ধরনের বিক্রিয়া দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন। বুঝছো? বুঝতে পারছো কেমনে অ্যান্সার করবা? এত বিক্রিয়া পারার থেকে বিক্রিয়া বোঝার দরকার নাই তোমার, তুমি উৎপাদ কি হবে এটা জানার দরকার নাই, স্ট্র্যাটেজিক্যাল হও। এই অর্গানিক কেমিস্ট্রিতে উৎপাদের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে বাকি জিনিস বোঝা। কয়টা বিক্রিয়ার উৎপাদ চাই? বেশি না। ওকে, চলো তারপরেরটা। আচ্ছা, অ্যালডিহাইডের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। অ্যালডিহাইড কি ধরনের বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক যুত, এই যে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, ডি। সো ডি ইজ আওয়ার অ্যান্সার। ওকে ফাইন। সো আমরা জৈব যৌগের কি দেখলাম বলো তো? যত ধরনের বিক্রিয়া আছে সেই বিক্রিয়ার সকল বিক্রিয়ার কৌশল আমরা শিখে ফেললাম, রাইট? সকল বিক্রিয়ার কৌশল আমরা শিখে ফেললাম। তাহলে দেখো, আমি কিন্তু একত্রে করে একটা জিনিস পড়াচ্ছি তোমাদেরকে, সব বিক্রিয়ার কৌশলগুলোকে একসাথে নিয়ে আসি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক একইভাবে আমরা এখন জৈব যৌগের সকল সক্রিয়তা নিয়ে আলোচনা করব। জৈব যৌগের যত সক্রিয়তা আছে এইটা থেকেও তোমার পরীক্ষা প্রশ্ন আসে। মোস্ট প্রবাবলি এটা তুমি তোমার এবারের পরীক্ষাতেও পাবা, যেই পরীক্ষা দিবা এখন রিসেন্ট, সেই পরীক্ষাতেও পাবা। নিচের কোনটি সব থেকে বেশি সক্রিয়? এর মধ্যে অলরেডি আমরা কিন্তু কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন, ফ্রি রেডিক্যাল ওটা পড়েই ফেলছি, ওই তিনটা পড়েই ফেলছি। বাকি যে সক্রিয়তাগুলো আছে সেই সক্রিয়তাগুলোকে ভাই এখানে একত্রে করে তোমাদেরকে পড়াবো, এবং এখান থেকে যে প্রশ্ন আসবে সেটাও তোমরা ইনশাল্লাহ। ঠিক আছে? সো এবার আমরা দেখবো আমাদের জৈব যৌগের যত 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 সক্রিয়তা আছে সেই সক্রিয়তাগুলা, এবং এইখান থেকেও তোমার পরীক্ষায় প্রশ্ন আসবেই। তাহলে খুব সহজেই এই জিনিসগুলো শিখবো এখন। তো চলো আমরা একটু আমাদের এক নজরে আমাদের যত জৈব যৌগের সক্রিয়তাগুলো আছে সেগুলো একটু দেখি। তো দেখো, যে জৈব যৌগের যে সক্রিয়তাগুলো আছে ইউজুয়ালি সাধারণত এই মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম, অথবা 3 ডিগ্রি 2 ডিগ্রি এইরকম, তাই না? আচ্ছা, তো এখন এর মধ্যে অলরেডি কিন্তু তোমরা পড়ছো, দুইটা পড়ছো। কি পড়ছো খেয়াল করো তো, তুমি কিন্তু অলরেডি এটা পড়ছো যে আমাদের 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 যে কার্বোক্যাটায়ন আছে, আমাদের যে কার্বোক্যাটায়ন আছে, এই কার্বোক্যাটায়নের সক্রিয়তা কি? ফার্স্টে মিথাইল, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তাই না? তাই না? আর আমাদের যে কার্বন আয়ন আছে সেটাও তুমি অলরেডি পড়ে ফেলছো, যে কার্বন আয়নের সক্রিয়তা হচ্ছে কি? কার্বোক্যাটায়নের উল্টা, কার্বোক্যাটায়নের উল্টা, তাই না? তাহলে কি সি মাইনাস, এটা এটা কিন্তু আমরা অলরেডি পড়ছি। আচ্ছা, এরপরে আর কার কার ক্ষেত্রে আমাদের এরকম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে? হ্যাঁ, আচ্ছা, এটার পরে আর কার কার আছে? দেখো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। ওকে, আচ্ছা, এখানে 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল, এটাও তোমরা দেখছো। ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যালের সক্রিয়তাও কি? সেম, তাই না? আমরা সক্রিয়তা নিয়ে আলোচনা করতেছি, যে কার্বোক্যাটায়নের সক্রিয়তা, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা, নট স্থায়িত্ব। আমরা কি নিয়ে আলোচনা করতেছি? সক্রিয়তা। কি নিয়ে আলোচনা করতেছি? সক্রিয়তা। তাইলে এই কার্বোক্যাটায়নের সক্রিয়তা, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা, ঠিক আছে? আচ্ছা, এদের সক্রিয়তার ক্রমটা কি? সক্রিয়তার ক্রমটা হচ্ছে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। আচ্ছা ভাইয়া, এরপরে আমাদের আর কে আছে? এরপরে আমাদের আছে হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। কে বলতো? অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তাটাও কি বলতো? আরএক্স। আরএক্স হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডেরও সক্রিয়তা হচ্ছে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। ওকে, আচ্ছা, তারপরে কি আমাদের? তারপরে হচ্ছে আমাদের অ্যালকোহলের অম্লধর্মিতা। অ্যালকোহলের অম্লধর্মিতা, তোমার বইতে এগুলা এক এক জায়গায় এক একটা স্ক্যাটার্ড অবস্থায় আছে। সো ভাই একসাথে সবগুলা করে দিচ্ছি। যদি বলে অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রমটা কি? অম্লধর্মিতার ক্রমটা হচ্ছে অ্যালকোহলের অম্লধর্মিতার ক্রমটা হচ্ছে ফার্স্টে মিথাইল মানে মিথানল, তারপরে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, তারপরে 2 ডিগ্রি অ্যালকোহল, তারপর হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। আর লাস্টলি আমাদের যেটা খুবই বিখ্যাত সেটা হচ্ছে আমাদের এই SN2 বিক্রিয়া। কি বিক্রিয়া বলতো ভাইরা? SN2 বিক্রিয়া। তাহলে দেখো, আমাদের সক্রিয়তা কিন্তু ডান, মানে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার কার আছে, এই যে আমরা এখান থেকে দেখে ফেললাম আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার কার।
আচ্ছা এবার দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 3, 2, 1 কার, 321 কার। প্রথমটা হচ্ছে আমাদের কার্বন আয়ন, তারপরেরটা কি বলতো, এই কার্বন আয়নের পরে হচ্ছে আমাদের অ্যালকোহলের অ্যালকোহলের সক্রিয়তা, অ্যালকোহলের সক্রিয়তা। এটা কিন্তু হচ্ছে অ্যালকোহলের সক্রিয়তা, নট অম্লধর্মিতা। অ্যালকোহলের সক্রিয়তা টুয়ার্ডস, আমরা বলতে পারি অ্যালকোহলের সক্রিয়তা টুয়ার্ডস লুকাস বিকারক। ওকে, আচ্ছা তারপরটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? অপসারণ বিক্রিয়া সক্রিয়তা কি? 3, 2, 1 অপসারণ বিক্রিয়া, যেটাকে আমরা বলি আমাদের E1 বিক্রিয়া এন্ড E2 বিক্রিয়া। এই E1 E2 দুইটা সক্রিয়তাই হচ্ছে আমাদের 3, 2, 1। এন্ড দেন লাস্ট যেই অপশনটা 3, 4 নাম্বারটা হচ্ছে আমাদের SN1 বিক্রিয়া। কি বিক্রিয়া বলতো? SN1। তাহলে 1, 2, 3 কার 5টা জিনিসের, 3, 2, 1 কার 4টা জিনিসের। মনে থাকবে তো? এই এগুলো একটু মনে রাখতে হবে, তোমার কারটা কত কার কত, তাইলেই তোমার হয়ে গেছে। এখন তোমার বইয়ের এক এক জায়গায় এক একটা পড়ার কারণে তুমি আসলে মানে ভুলে যাও যে কোনটা কি। ওকে, এন্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে এটা 213। এই যে 213 মানে কি? 213 মানে আসলে হচ্ছে আমাদের 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। এটা মানে হচ্ছে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। এটা কার? এটা হচ্ছে আমাদের অ্যামিনের ক্ষারধর্মিতা। এটা কার বলো তো ভাইয়ারা? এটা হচ্ছে আমাদের অ্যামিনের ক্ষারধর্মিতা। দেখো অ্যামিন একটা ক্ষারধর্মী পদার্থ, ক্ষারধর্মিতা। দেখো অ্যামিন একটা ক্ষারধর্মী পদার্থ, আর এখানে কি লেখা? অ্যালকোহলের অম্লধর্মিতা। তাহলে অ্যালকোহল একটা কি পদার্থ? অ্যালকোহল একটা অম্লধর্মী পদার্থ, হোয়ারেজ অ্যামিন একটা কি? ক্ষারধর্মী পদার্থ। তাহলে অ্যামিন ক্ষারধর্মী, অ্যালকোহল অম্লধর্মী, এটা যেন মনে থাকে। এবং অ্যামিনের ক্ষারধর্মিতাটা কত বলতো? অ্যামিনের ক্ষারধর্মিতাটা হচ্ছে এই যে আমাদের 2 ডিগ্রি, 213 মানে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের অ্যামোনিয়া, এন্ড দেন হচ্ছে আমাদের অ্যানিলিন। এটা হচ্ছে আমাদের প্রপার সিকোয়েন্স। ওকে, তো তোমরা এই পুরো সিকোয়েন্সটাই মনে রাখো। 213 মানে কি? 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে আমাদের 2 ডিগ্রি অ্যালকালাই মানে আমাদের 2 ডিগ্রি অ্যামিনটা কিরকম? এই যে R2NH, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন। ইজ গ্রেটার দেন হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, সেটা হচ্ছে R3NH2। তারপর হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন R3N, তারপর হচ্ছে আমাদের অ্যামোনিয়া NH3, আর তারপরে হচ্ছে আমাদের অ্যানিলিন। ওকে, সো দিস ইজ দ্য প্রপার সিকোয়েন্স। তো তোমার পরীক্ষায় এটা অনেক বেশি আসে, অ্যামিনের ক্ষারধর্মিতা অনেক বেশি আসে। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কোনটি? ওকে, সো এই জিনিসগুলো থেকেই তোমার পরীক্ষায় বারবার প্রশ্ন আসবে। তো আমি একটু আরেকবার বলি, 1, 2, 3 কার? কার্বোক্যাটায়ন ফ্রি রেডিক্যাল, এদের অলরেডি পড়ছি। আর কার? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহলের অম্লধর্মিতা, আর হচ্ছে আমাদের SN2 বিক্রিয়া। এর মধ্যে এই ইম্পর্টেন্ট তোমাদের সবসময় পরীক্ষায় সাধারণত SN2 থেকে প্রশ্ন আসে, এইখানে SN1 থেকে প্রশ্ন আসে, এইখানে ফ্রি রেডিক্যাল থেকে আসে, কার্বোক্যাটায়ন থেকে আসে, অ্যালকাইল হ্যালাইড থেকে আসে। ওকে, অ্যালকোহলের অম্লধর্মিতা, অপসারণ বিক্রিয়া, অ্যালকোহলের সক্রিয়তা, এগুলো থেকে অত আসে না। আর এইখানে অ্যামিনের ক্ষারধর্মিতা থেকে প্রশ্ন আসে। তো দেখো অ্যামিনের ক্ষারধর্মিতা, দেখো এটা একটু ব্যতিক্রম। সবার ক্ষেত্রে হয় 3, 2, 1 নাহলে 1, 2, 3, কিন্তু অ্যামিনেরটা একটু ব্যতিক্রম, 213। এই কারণে এটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, আশা করি আপনারা এই যে 1, 2, 3 কার, 3, 2, 1 কার এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এইবার আমরা এগুলার বাইরে কিছু সক্রিয়তা আছে, যেমন প্রথমটা বলছে জৈব অ্যাসিডের সক্রিয়তা। আচ্ছা এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের জৈব অ্যাসিডের সক্রিয়তাটা আসলে কি? হ্যাঁ, জৈব অ্যাসিডের সক্রিয়তাটা আসলে কি? এই জৈব অ্যাসিডের সক্রিয়তাটা পড়ার আগে দেখো, জৈব অ্যাসিডের সক্রিয়তার আগে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে তোমার, আচ্ছা ওকে, জৈব অ্যাসিডের সক্রিয়তাটাই আগে দেখি। জৈব অ্যাসিডের সক্রিয়তাটা কি মনে রাখবা এরকম, যে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আকার বাড়লে সক্রিয়তা কমে। যে কোনো জিনিসেরই আকার যদি বাড়ে, আকার বাড়লে সক্রিয়তা কমে এবং দ্রাব্যতাও কমে। এটা আমরা আমাদের সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্যের মধ্যে দেখে আসছি, যেটা তোমাদেরকে ভাইয়া প্রথম লেকচারে পড়াইছি। আকার বাড়লে কি হয় বলতো ভাইরা? আকার বাড়লে সক্রিয়তা কমে, আকার বাড়লে সক্রিয়তা কমে। ঠিক আছে, আকার যত বাড়বে, আকার বাড়লে সক্রিয়তা কমে। এন্ড দেন হচ্ছে আমাদের যেটা মনে রাখতে হবে, আলফা কার্বনে ক্লোরিন বাড়লে, আলফা কার্বনে ক্লোরিন বাড়লে সক্রিয়তা বাড়ে। আলফা কার্বনে ক্লোরিন বাড়লে
সক্রিয়তা বাড়ে। ঠিক আছে, তাহলে কি বলছি, আকার বাড়লে সক্রিয়তা কমে, আর আলফা কার্বনে ক্লোরিন বাড়লে সক্রিয়তা বাড়ে। ওকে, সো হোয়াট ইজ দিস, চলো একটু দেখি, কারণ জৈব অ্যাসিডের সক্রিয়তার কনসেপ্টটা দেখি। এখন ধরো তোমাকে ফার্স্টে বললাম এরকম যে আমার কাছে আছে মিথানোয়িক অ্যাসিড, দেখো এটা থেকে পরীক্ষা প্রচুর প্রশ্ন আসে। তারপরে তোমাকে বললাম ইথানোয়িক অ্যাসিড, ওকে, তারপরে তোমাকে বললাম প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH, প্রোপানোয়িক অ্যাসিড। এখন তোমাকে যদি বলা হয় যে ভাইয়া এদের মধ্যে আমাদের কার সক্রিয়তাটা বেশি, এদের মধ্যে কার সক্রিয়তা বেশি, মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, আমরা খুব ইজিলি বলে দিব যে ভাইয়া আমার এই মিথানোয়িক অ্যাসিডের সক্রিয়তা সব থেকে বেশি, তারপরে ইথানোয়িক অ্যাসিড, তারপর হচ্ছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা এখন একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এই দুজনের মাঝখানে আবার একটা জিনিস ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে বেনজোয়িক অ্যাসিড। এটা একটা স্পেশাল কেস, যে বেনজোয়িক অ্যাসিডের রেজোনেন্স থাকার কারণে, তোমরা তো জানো যে অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে রেজোনেন্স তৈরি হয় যদি প্রতিস্থাপক থাকে। তো বেনজোয়িক অ্যাসিডের মধ্যে তোমরা এটাও দেখে আসছো গত ক্লাসে, যে বেনজোয়িক অ্যাসিডের মধ্যে আমাদের হচ্ছে মেটা নির্দেশক হয়, মানে এটার মধ্যে রেজোনেন্স হয়। রেজোনেন্স স্ট্রাকচারের কারণে বেনজোয়িক অ্যাসিডটার অম্লধর্মিতা বেশ বেড়ে যায়, এবং সেটার এই প্রপার সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে আমাদের বেনজোয়িক অ্যাসিড, এই মিথানোয়িক অ্যাসিড হচ্ছে সব থেকে অ্যাসিডের মধ্যে সবথেকে শক্তিশালী জৈব অ্যাসিডের মধ্যে মিথানোয়িক অ্যাসিড, তারপরে হচ্ছে তোমার বেনজোয়িক অ্যাসিড, এন্ড তারপরে পুরো সিকোয়েন্সটা আগের মতো চলতে থাকবে, তারপরে ইথানোয়িক অ্যাসিড, তারপরে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, ওকে, প্রোপানোয়িক অ্যাসিড, তারপরে বিউটানোয়িক অ্যাসিড এন্ড সো অন। ওকে, দ্যাটস ইট, এভাবে চলতে থাকবে, কোনো সমস্যা নাই, জাস্ট এই বেনজোয়িক অ্যাসিডটা মাঝখানে ঢুকে গেছে, এটা মনে রাখতে হবে। আমরা যদি আমাদের তার পরের এক্সাম্পলটা দেখি, দেখো তার পরের এক্সাম্পলটাতে কি বলছে, এটা হচ্ছে এরকম যে আমরা কি বলছে, আলফা কার্বনে ক্লোরিন বাড়লে, আসলে ক্লোরিন না বলে আমরা বলতে পারি আলফা কার্বনে হ্যালোজেন বাড়লে সক্রিয়তা বাড়ে। আলফা কার্বনে হ্যালোজেন বাড়লে মানে ক্লোরিন এবং ফ্লোরিন বাড়লে সক্রিয়তা বাড়ে। ওকে, ফ্লোরিন থাকলে সবচেয়ে বেশি সক্রিয় হবে, ক্লোরিন থাকলে অনেক সক্রিয় হবে, বাট ফ্লোরিন থাকলে আরো বেশি। ওকে, যাই হোক, তোমাদের ফ্লোরিন দিয়ে প্রশ্ন আসে না, ক্লোরিন থেকেই আসে। তো আলফা কার্বনে হ্যালোজেন বাড়লে সক্রিয়তা বাড়ে। এখন তোমাকে বললাম যে CH3COOH, আর তোমাকে বললাম হচ্ছে ClCH2COOH, তারপরে তোমাকে বললাম হচ্ছে Cl2CHCOOH, ওকে, আর তারপরে তোমাকে বললাম হচ্ছে এরকম যে CCl3COOH। আচ্ছা, এখন এদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় কে? তো তার আগে তোমাকে বুঝতে হবে আলফা কার্বন কোনটা। দেখো আলফা কার্বন মানে কি, আলফা কার্বন মানে হচ্ছে কার্যকরী মূলকটা যেই কার্বনে যুক্ত সেই কার্বনটাকে বলে আলফা কার্বন। কার্যকরী মূলককে COH, এটা কোন কার্বনে যুক্ত, এই কার্বনে যুক্ত, তাহলে এটাকে আমরা বলবো আলফা কার্বন। এখানে দেখো কোনটা আলফা কার্বন, এই যে এইখানে কার্যকরী মূলকটা এই কার্বনের সাথে যুক্ত, তো এটা আলফা কার্বন। কার্যকরী মূলকটা এই কার্বনে যুক্ত, এটা আলফা কার্বন, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। তো আলফা কার্বনে যদি ক্লোরিন বাড়ে তাহলে সক্রিয়তা বাড়ে। তাহলে দেখো তো এখান থেকে আমাদের কোনটা সবচেয়ে বেশি সক্রিয়, এই জায়গা থেকে এই যে এখানে 3টা ক্লোরিন, সেটা সবচেয়ে বেশি সক্রিয়, এখানে 2টা ক্লোরিন, তাহলে ওটা আগের থেকে একটু কম, এখানে এইটা, তারপরে এটা। তো এই সিকোয়েন্স থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আছে, তুমি এইখান থেকে একটা প্রশ্ন পাবাই। সবচেয়ে বেশি সক্রিয়তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্টই হচ্ছে আমাদের এই অ্যাসিডের সক্রিয়তা। ঠিক আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্টই হচ্ছে কি আমাদের অ্যাসিডের সক্রিয়তা। ওকে, এখন এইখান থেকে যদি এখন তোমাকে ভাই আরেকটা ক্লু দেই, এরকম যে আরেকটা কোশ্চেন দেই, যে তোমাকে বললাম যে ClCH2COOH, আর তোমাকে বললাম ফ্লোরিন, তারপরে CH2COOH। দেখো খেয়াল করো, এখন এই দুইটার মধ্যে কোনটা বেশি সক্রিয় যদি তোমাকে জিজ্ঞেস করে। দেখো এখানে COOH, আলফা কার্বন কোনটা এটা, এখানে আলফা কার্বন কোনটা এটা, তাহলে দুইটারই কিন্তু আলফা কার্বন, এটাও আমার আলফা কার্বন, এটাও আমার আলফা কার্বন, দুইটারই আলফা কার্বনে হ্যালোজেন আছে, একটাতে আছে ক্লোরিন, একটাতে আছে ফ্লোরিন, তাহলে কোনটা বেশি সক্রিয় হবে? ফ্লোরিন থাকলে আরো বেশি সক্রিয় হবে। ঠিক আছে, কারণ ফ্লোরিনের তোমরা জানো ফ্লোরিন ক্লোরিনের থেকে বেশি সক্রিয়, তাই না? আচ্ছা, মোটামুটি এইটুকু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা নেই। এবার আমরা দেখবো জৈব অ্যাসিডের জাতকদের সক্রিয়তা। আচ্ছা ভাইয়া, জৈব অ্যাসিডের জাতক কারা বলতো? জৈব অ্যাসিডের জাতক কোনগুলা? তোমরা সবাই জানো
জৈব অ্যাসিডের জাতক হচ্ছে আমাদের এই যেটা আর সি ডাবল বন্ড ও সিএল। জৈব অ্যাসিডের জাতক কয়টা বলো তো? জৈব অ্যাসিডের জাতক হচ্ছে চারটা, চারটা অ্যাসিড হ্যালাইড, তারপরে কি বলতো এই যে অ্যাসিড অ্যানহাইড্রেট ও সি ডাবল বন্ড ও আর অ্যাসিড অ্যানহাইড্রেট, তারপরে কি অ্যাসিড অ্যাস্টার আর সি ডাবল বন্ড ও ও আর, এটা হচ্ছে অ্যাসিড অ্যাস্টার, তারপর এটা কি অ্যাসিড অ্যামাইড আর সি ডাবল বন্ড ও NH2। মনে আছে তোমাদেরকে এগুলা যে পড়াইছি ভাইয়া, অ্যাসিডের সন্তান চারটা কারা কারা পড়াইছি না? তো এই যে দেখো এগুলো কিন্তু গত ক্লাসের আগের ক্লাসেই পড়ে আসছি। তো এই চারটা হচ্ছে অ্যাসিডের সন্তান বা অ্যাসিডের জাতক। এখন এই যে চারটা অ্যাসিডের জাতক আছে, এই চারটা অ্যাসিডের জাতকের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী কে? বা অ্যাসিডের জাতকের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে অ্যাসিড হ্যালাইড, তারপরে অ্যাসিড অ্যানহাইড্রেট, তারপরে অ্যাসিড এস্টার, তারপর হচ্ছে আমাদের অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড, ঠিক আছে? এইটা হচ্ছে দ্য সিকোয়েন্স। তো তোমার পরীক্ষায় এদেরকে কিভাবে লেখে? পরীক্ষায় দেখবে এটাকে এভাবে লিখছে আর সিও সিএল, এটাকে লিখবে এভাবে আর আর সিও টু ও, এভাবে লেখে। অ্যাসিড অ্যানহাইড্রেটকে এভাবে লেখে। তোমরা অনেকেই এভাবে লেখলে আবার ঘাবড়ায় যাবা, আল্লাহ এটা কি? এটা মানে হচ্ছে দেখো এই অ্যাসিডের মধ্যে কয়টা আরসিও আছে, এই পাশ দিয়ে একটা আরসিও, এই পাশ থেকে একটা আরসিও, তাহলে কয়টা আরসিও? দুইটা আরসিও, মাঝখানে একটা অক্সিজেন, তো আরসিও টু ও। এই যে আর এস্টার, এস্টারকে কিভাবে লেখে? আর সি ও ও আর, এভাবেই লেখে। আর অ্যামাইডকে লেখে আর সিও NH2। হ্যাঁ, এখন তোমাকে যদি বলা হয় এদের মধ্যে ভাইয়া তাহলে কোনটা বেশি সক্রিয়, ওই যে সিম্পল সিকোয়েন্সটা হচ্ছে এটা। সো পরীক্ষায় এইভাবে লেখা থাকবে, এরকম ভাবে গাঠনিক সংকেত দেখে দিবে না, তোমার পরীক্ষায় এইভাবে লেখা থাকবে, ঠিক আছে? আশা করি জৈব অ্যাসিডের জাতকের যে সক্রিয়তা সেটাও আপনারা বুঝতে পেরেছেন। ওকে, জাস্ট একটু মনে রাখতে হবে এই সক্রিয়তার জিনিসগুলো, আসলে মনে রাখতে হবে একটু, তোমার মনে রাখলে একটু যে সিকোয়েন্সগুলো মনে রাখবা। হ্যাঁ, ওকে, চলো এবার আমরা দেখবো আমাদের অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা। এখন একটু আগেও কিন্তু তোমাদেরকে আমি অ্যালকাইল হ্যালাইডটা পড়াইছি, অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা পড়াইছি যে মিথাইল, তারপরে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। হ্যাঁ, এটা কিন্তু একটু আগেও পড়াইছি। তো সেটা হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইডটা কয় ডিগ্রি, ডিগ্রির উপর বেস করে। আর এইখানে আমরা এখন যে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা দেখবো সেটা হচ্ছে আমার হ্যালোজেনের উপর বেস করে। কার উপর বেস করে? হ্যালোজেন। হ্যালোজেন কিরকম? সাপোজ মনে করো তোমার কাছে আছে অ্যালকাইল ফ্লোরাইড, তারপরে আছে তোমার কাছে মনে করো যে আমি তোমার বললাম অ্যালকাইল, এই অ্যালকাইল মনে করো যে ক্লোরাইড, অ্যালকাইল মনে করো হচ্ছে তোমার ব্রোমাইড, আর তোমাকে দিলাম অ্যালকাইল, তারপরে তোমাকে দিলাম হচ্ছে আয়োডাইড। এখন তোমাকে যদি বলে এদের মধ্যে কোনটা বেশি সক্রিয়, এদের মধ্যে কোনটা বেশি সক্রিয় ভাই? এদের সক্রিয়তার ক্রমটা হচ্ছে এই যে অ্যালকাইল আয়োডাইড সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে অ্যালকাইল ব্রোমাইড, তারপর হচ্ছে আমাদের অ্যালকাইল ক্লোরাইড, ঠিক আছে? তো একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবা, এটা হচ্ছে তোমাদের একটা শর্ট ট্রিক্স শিখাই দেই, সেটা হচ্ছে যদি তোমাকে বলে ফ্লোরিন 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 ক্লোরিন ব্রোমিন আয়োডিন কে বেশি সক্রিয়, যদি কখনো বলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কে বেশি সক্রিয়, ভাই সবসময় মনে রাখবা ক্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। বাট এরা যখন অন্য কারোর সাথে থাকবে, এরা যখন মুক্ত অবস্থায় থাকবে তখন ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। বাট এরা যখন অন্য কারোর সাথে থাকবে, সাপোজ তোমাকে আমি বললাম HF, দেখো এখন ফ্লোরিন কিন্তু হাইড্রোজেনের সাথে, অন্য একজনের সাথে, তোমাকে বললাম HCl, তোমাকে বললাম HBr, তোমাকে বললাম HI, যখন এরা অন্য কারোর সাথে আছে তখন সক্রিয়তাটা হবে উল্টা, HI HBr HCl HF। ঠিক সিমিলারলি দেখো এইখানে হ্যালোজেন গুলা কার সাথে আছে? অন্য একজনের সাথে আছে, অ্যালকাইল মূলকের সাথে আছে, তাহলে উল্টা হবে। নরমালি হ্যালোজেনের জন্য যা হওয়ার কথা তার উল্টো হবে। তাহলে মুক্ত অবস্থায় আমাদের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, বাট এরা যখন অন্য কারোর সাথে থাকবে তখন হবে উল্টা, ঠিক আছে? এই হিন্টসটা, এই টোটকাটা মনে রাখবা। ওকে, ফাইন, চলো এবার আমরা দেখবো আমাদের অ্যালকোহলের দ্রাব্যতা। তবে অ্যালকোহলের দ্রাব্যতাটা কি? অ্যালকোহলের দ্রাব্যতাটাও সেম, আকার বাড়লে দ্রাব্যতা কমে। ওকে, আমরা তো পড়ে আসছি একটা জিনিস, তোমাদেরকে একটু আগে বলছি যে আমাদের আকার বাড়লে দুইটা জিনিস কমে, আকার বাড়লে সক্রিয়তাও কমে, দ্রাব্যতাও কমে। তো অ্যালকোহল যেহেতু পানিতে অনেক বেশি দ্রবীভূত, তো এই অ্যালকোহলের যে দ্রাব্যতা সেটা আকার বাড়লে কমে যায়। অ্যালকোহলের দ্রাব্যতা, আকার বাড়লে দ্রাব্যতা কমে, আকার বাড়লে দ্রাব্যতা কমে। তাহলে এখন সিম্পল, তোমাকে যদি বলা হয় তাহলে ভাই এবার তুমি বলবো আমাকে এখান থেকে যে মিথানল CH3OH, ইথানল CH3 CH2OH, তারপর তোমাকে বললাম প্রোপানল CH3 CH2 CH2OH। বলো তো এইদের মধ্যে কোনটা দ্রাব্যতা সব থেকে বেশি?
আকার বাড়লে দ্রাব্যতা কমে যায়, সো আমার দ্রাব্যতার সিকোয়েন্সটা কি হবে, দিস ওয়ান, এটা সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? আকার বাড়লে সাধারণত দুইটা জিনিস, দ্রাব্যতাও কমে, সক্রিয়তাও কমে। ওকে, আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তাটাও বোঝা গেছে, রাইট? ওকে, এবার আমরা দেখবো আমাদের কার্বনিক মূলকের নিউক্লিওফিলিক সংযোজনের সক্রিয়তা। তোমরা জানো কার্বনিল মূলক একটাই বিক্রিয়া দেয়, একটু আগে পরে আসছি। কার্বনিল মূলক মানে অ্যালডিহাইড আর কিটোন, একটাই বিক্রিয়া দেয়, নিউক্লিওফিলিক দ্রুত বা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়, তাই না? তো এখন এই কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়ার সক্রিয়তা মানে হচ্ছে তোমার এরকম, আমাদের ফর্মালডিহাইড, তারপর হচ্ছে যে কোনো অ্যালডিহাইড RCHO, তারপর হচ্ছে তোমার RCOR মানে হচ্ছে কিটোন। তো এই যে ফর্মালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে কোনটা বেশি সক্রিয়, কোনটা বেশি সক্রিয় তোমার পরীক্ষায় আসবে, কোনটা বেশি সক্রিয়? ভাই সবসময় মনে রাখবেন ফর্মালডিহাইড সবচেয়ে সক্রিয়, তারপরে যে কোনো অ্যালডিহাইড, তারপর হচ্ছে আপনার কিটোন, তারপর হচ্ছে কিটোন। অর্থাৎ আপনার HC ডাবল বন্ড OH এটা আপনার সবচেয়ে বেশি সক্রিয়, তারপর হচ্ছে আপনার CH3 C ডাবল বন্ড OH এটা হচ্ছে যে কোনো অ্যালডিহাইড ইথানল, তারপর হচ্ছে তোমার এরকম CH3 C ডাবল বন্ড ও CH3। এখন তোমাকে বলবে এদের মধ্যে কোনটা বেশি সক্রিয়, এরকম দিয়ে দিবে কোনটা বেশি সক্রিয় বা কে বেশি সক্রিয়। নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া জানো, তোমরা জানো অ্যালডিহাইড কিটোন নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেয়। এখন তোমার বলবে এদের মধ্যে কে বেশি সক্রিয়, বা ফর্মালডিহাইড, তারপরে যে কোনো অ্যালডিহাইড, তারপর হচ্ছে আমাদের কিটোন। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? এই যে সিকোয়েন্সগুলো এগুলাই তোমার পরীক্ষায় আসবে, এগুলো এখান থেকে তুমি একটা কোশ্চেন শিওর পাবা। একটা MCQ যেই পরীক্ষায় দিতে যাও না কেন, এই যে সক্রিয়তার ক্রমটা পড়াচ্ছি এইখান থেকে তুমি শিওর একটা কোশ্চেন পাবাই পাবা ভাইয়া, পাবাই। ওকে, চলো আমরা তারপর এটা দেখি যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তোমাদের আগের দিন দেখায় আসছি যে কোনটা হবে। দেখো এই বেনজিন বলয়ের উপর যদি প্রতিস্থাপক থাকে, যেমন এইখানে যদি অর্থপ্যারা নির্দেশক থাকতে পারে, বেনজিন বলয় নিজে একা থাকতে পারে, আবার হচ্ছে বেনজিন বলয়ের সাথে মেটা নির্দেশকমূলক থাকতে পারে। তো তোমরা এটা গতদিন পড়ে আসছো যে ভাইয়া যদি অর্থপ্যারা হয় সেটা হচ্ছে বলয় সক্রিয়কারী মূলক। যারা অর্থপ্যারা তারা কি বলয় সক্রিয়কারী, পড়ছো না? তারা কি বলয়কে সক্রিয় করে, যারা মেটা তারা বলয়কে নিষ্ক্রিয় করে। গত ক্লাসে পড়ছি এই সিকোয়েন্সটা, আমরা গত ক্লাসেও পড়ছি। তাহলে এখন যদি তোমাকে বলা হয় এইখানে আছে টলুইন, কে বেশি সক্রিয়? এখানে টলুইন, তারপরে তোমার কাছে দিলাম হচ্ছে বেনজিন, আর তোমাকে দিলাম হচ্ছে নাইট্রোবেনজিন। সো এখন এদের মাঝখান থেকে ফাইন্ড আউট করো হুইচ ওয়ান ইজ মোর রিয়েক্টিভ টু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা ESR। তাহলে বলো তো কোনটা হবে? এটা, তারপর এটা, তারপর এটা, আমরা কতদিনও দেখছি, রাইট? রাইট গাইস? ওকে, সেই হচ্ছে আপনার জৈব যৌগের যত ধরনের সক্রিয়তা, হ্যাঁ, এইগুলাই আপনার ঘুরায় ফিরায় পরীক্ষায় আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পেজের মধ্যে যা যা আছে সবগুলো ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসিডেরটা, এইটা এইটা এই নিউক্লিয় কার্বনিক মূলকের সংযোজন বিক্রিয়া, এই দুইটা হচ্ছে ভাই রে ভাই কি যে ইম্পর্টেন্ট। ওকে, এন্ড লাস্টলি আমরা এখন আজকে দুইটা বিক্রিয়া নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তোমার SN1 বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের SN2 বিক্রিয়া। SN1 SN2 মানে কি বলো? SN1 SN2 মানে কি? SN1 আর SN2 মানে হচ্ছে ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, মানে প্রতিস্থাপন বিক্রিয়া। কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ নিউক্লিওফাইল এসে প্রতিস্থাপন বিক্রিয়া করবে, নিউক্লিওফাইল এসে প্রতিস্থাপন বিক্রিয়া করবে। ঠিক আছে? তো এইখান থেকে তোমাদের SN1 এর সক্রিয়তাটা কি তোমরা অলরেডি পড়ে ফেলছো। SN1 এর সক্রিয়তাটা কি? SN1 এর সক্রিয়তাটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের মিথাইল, তাই না? মিথাইল হ্যালাইড মানে 3 দিক 3 2 1 এভাবে লিখলাম, 3 2 1। আর SN2 এর সক্রিয়তাটা কি? এটাও তোমরা পড়ে ফেলছো ভাইয়া। এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, একটু আগেই দেখা আসছে। এটা হচ্ছে আমাদের সক্রিয়তা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সক্রিয়তা। তো এই SN1 এর সক্রিয়তার বাইরেও SN1 এবং SN2 থেকে কিছু ইনফরমেটিভ কোশ্চেন আমাদের জানা লাগবে। তো তার মধ্যে এখন বিক্রিয়ার মেকানিজম আমাদের জানা দরকার নাই। দেখো মেকানিজম লাগবে রিটেনের জন্য, MCQর জন্য মেকানিজম জানার কোনো প্রয়োজন নাই। এইখান থেকে ছোট ছোট কিছু ইনফরমেশন জানতে হবে। তো মনে রাখবা SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে, 2 ধাপে ঘটে, 2 ধাপে ঘটে। ওকে, আর SN2 বিক্রিয়া এটা হচ্ছে 1 ধাপে ঘটে। SN2 কয় ধাপে ঘটে? দেখো লেখা 2 কিন্তু ঘটে 1 ধাপে, 1 ধাপে ঘটে। ওকে, 1 ধাপে ঘটে।
আচ্ছা, এখানে 2 ধাপে ঘটে, এখানে কি হয় 1 ধাপে ঘটে। তো এই যে 2 ধাপে ঘটে, এর মধ্যে প্রথম ধাপে বিভাজন হয় অ্যালকাইল হ্যালাইডের। ওকে, 2 ধাপে ঘটে। হ্যাঁ, নাম্বার 1 ফার্স্ট ধাপে অ্যালকাইল হ্যালাইডের এর বিভাজন হয়। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড স্টেপ নাম্বার এভাবে লিখি, স্টেপ 1 2 ধাপে ঘটে। তাহলে স্টেপ নাম্বার 1, 1 নম্বর স্টেপে কি হয়, অ্যালকাইল হ্যালাইডটা ভেঙে যায়, অ্যালকাইল হ্যালাইডের বিভাজন হয়। অ্যালকাইল হ্যালাইডটা ভাঙা আর প্লাস আর এক্স মাইনাস তৈরি করে। ওকে, এর স্টেপ নাম্বার 2 তে কি হয়, স্টেপ নাম্বার 2 তে এই অ্যালকাইল হ্যালাইডের এই যে পজিটিভ চার্জের সাথে পরবর্তীতে নতুন একটা নেগেটিভ চার্জ এসে যুক্ত হয়ে আরজেড তৈরি করে। আচ্ছা, এইটাও তোমার জানার দরকার নাই। হ্যাঁ, তুমি জাস্ট মনে রাখো 2 ধাপে ঘটে, আর ওইখানে কি হয় 1 ধাপে ঘটে। তো এই জায়গাতে কি হয় মনে রাখবা, এখানে অন্তর্বর্তী অবস্থা তৈরি হয়। অন্তর্বর্তী অবস্থার সৃষ্টি হয়, অন্তর্বর্তী অবস্থার সৃষ্টি হয়। ওকে, আর এইখানে মনে রাখবা, এইখানে জাস্ট এবারে মনে রাখো কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। এখানে মনে রাখো তোমরা কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, এত কিছু মনে রাখার দরকার নাই। কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। ওকে, আচ্ছা, অন্তর্বর্তী অবস্থার সৃষ্টি হয় কয় ধাপে ঘটে, 1 ধাপে ঘটে। এবং এখানে লেখা রাখো, এখানে 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 ওয়ালডেন ইনভার্সন দেখা যায়, যেটা পরীক্ষায় আসে। ওয়ালডেন ইনভার্সন কোথায় দেখা যায়, ওয়ালডেন ইনভার্সন দেখা যায়, ইনভার্সন, এখানে ওয়ালডেন ইনভার্সন দেখা যায়। ওকে, এখানে ওয়ালডেন ইনভার্সন দেখা যায়, তোমার পরীক্ষা মাঝে মধ্যে আসবে এই কোথায় ওয়ালডেন ইনভার্সন দেখা যায়। ওয়ালডেন ইনভার্সন দেখা যায় SN2, কোথায় দেখা যায়, SN2 তে ওয়ালডেন ইনভার্সন দেখা যায়। ওকে, আচ্ছা, সক্রিয়তা দেখলাম, এ কয় ধাপে ঘটে সেটা দেখলাম। এবার আমরা এখান থেকে দেখবো হচ্ছে যে ভাইয়া দেখো যে এইটা দেখো, এখানে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের বিভাজনের উপর শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের বিভাজনের উপর বিক্রিয়ার হার নির্ভর করে। লেখা রাখো, বিক্রিয়ার হার নির্ভর করে। ওকে, তাই এটি শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের বিভাজনের উপর নির্ভর করে, তাই এটি প্রথম ক্রমের বিক্রিয়া। ওকে, জাস্ট একজনের উপর ডিপেন্ড করে, অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে, প্রথম ক্রমের বিক্রিয়া। আর এটা হচ্ছে যে নিউক্লিওফাইল অ্যালকাইল হ্যালাইড ও নিউক্লিওফাইল দুইজনের উপরই বিক্রিয়ার হার, মানে বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে না আস্তে আস্তে হবে, সেটা দুইজনের উপরে ডিপেন্ড করে। অ্যালকাইল হ্যালাইডের উপরেও করে, আবার নিউক্লিওফাইলের উপরে করে। আর এইখানে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপরে করে, একজনের উপর করে, তাই এটাকে বলি প্রথম ক্রমের বিক্রিয়া। আর এখানে দুইজনের উপরই নির্ভর করে, দুইজনের উপরই বিক্রিয়ার হার নির্ভর করে, বিক্রিয়ার হার নির্ভর করে, একজনের উপর না। কয়জনের উপর নির্ভর করে বলো তো, দুইজনের উপরই কি করে, এখানে দুইজনের উপরই বিক্রিয়ার হার নির্ভর করে। ওকে, তাই এটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। ওকে, তাই এটি কত ক্রমের বিক্রিয়া, তাই এটি হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। যেহেতু দুইজনের উপরে ডিপেন্ড করে, তাই দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। এখানে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে, তাই এটি প্রথম ক্রমের বিক্রিয়া। এখানে অ্যালকাইল হ্যালাইডের উপর ডিপেন্ড করে, তাই প্রথম ক্রমের বিক্রিয়া। এখানে দুইটার উপরে ডিপেন্ড করে, তাই দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে এই SN1 SN2 থেকে MCQ পারার জন্য ইনফরমেশন জানতে হবে কি, সিম্পল। কি বলতো, সিম্পল হচ্ছে 3 2 1 সক্রিয়তা, 1 2 3 হচ্ছে
তোমার হচ্ছে ওইটার সক্রিয়তা। এটা 2 ধাপে ঘটে, ওটা 1 ধাপে ঘটে। ওখানে অন্তর্বর্তী অবস্থা তৈরি হয়, ওখানে ওয়ালডেন ইনভার্সন দেওয়া যায়। এখানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, এখানে কোনো অন্তর্বর্তী অবস্থা তৈরি হয় না। এটা শুধুমাত্র অ্যালকাইল হাইড্রাইড বিভাজনের উপর নির্ভর করে, তাই এটাকে প্রথম ক্রমের বিক্রিয়া। ওটা দুইটার উপরে নির্ভর করে, অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল দুজনের উপর নির্ভর করে, তাই এটাকে বলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। আচ্ছা, আর এইখানে মনে রাখতে পারো আরেকটা জিনিস, পোলার দ্রাবকে, হ্যাঁ, পোলার দ্রাবকে SN1 হয়। এখানে লেখা রাখো অপোলার দ্রাবকে SN2 হয়। অপোলার দ্রাবকে, এটা জাস্ট লিখে রাখো, দ্রাবকে SN2 হয়। ওকে, পোলার দ্রাবকে হয় SN1, অপোলার দ্রাবকে হয় SN2। দ্যাটস ইট। এই ইনফরমেশন গুলো তোমার SN1 SN2 থেকে জানা লাগবে। হ্যাঁ, এমসিকিউর জন্য বিক্রিয়া মেকানিজম কিচ্ছু জানার দরকার নাই, জাস্ট একটু রিডিং করবা। তাহলে এই ওভারঅল সক্রিয়তা থেকে যা দেখলাম এটা একটু ভালো করে আগে ফার্স্ট কাজ, এই এমসিকিউ গুলো আমরা এখন সলভ করব। সেই এমসিকিউ গুলো সলভ করার জন্য তোমাদের একটু কষ্ট করে একবার একটু পুরো জিনিসটা রিভিউ করা লাগবে। একটু ভিডিওটা পজ দিয়ে সবাই একটু ভালো মতো করে নোটটা একবার ফলো করে এই নোটটা একবার ভালো মতো বুঝে এইবার তোমরা এখন আসো আমাদের এমসিকিউ সলভিং এ। এইবার আমরা আমাদের এমসিকিউ সলভ করব, দেখি আমরা পারি কিনা। প্রথম কথা, অ্যালকাইল হ্যালাইডের SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা কি? এই SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা কি? SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রমটা কি? 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, 3 2 1 3 2 1 3 2 1 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তারপর হচ্ছে মিথাইল হ্যালাইড। চলো, তারপর এটা SN1 বিক্রিয়া কত ধাপে সম্পন্ন হয়? SN1 বিক্রিয়া 2 ধাপে সম্পন্ন হয়। ওকে, তারপর এটা SN1 বিক্রিয়ার জন্য প্রযোজ্য কি? SN1 কয় ধাপে ঘটে? SN1 2 ধাপে ঘটে। একটা এটা বলছে 1 ধাপে ঘটে, তাহলে মিথ্যা কথা, হইল না। SN1 এর সক্রিয়তা কি? 3 2 1 মিথাইল হ্যালাইড। গুড। অবস্থান্তর অবস্থা সৃষ্টি হয় না। গুড। এই SN1 কি অবস্থান্তর অবস্থা তৈরি হয়? অবস্থান্তর অবস্থা তৈরি হয়? অন্তর্বর্তী অবস্থা তৈরি হয় না। SN1 এ কার্বোক্যাটায়ন তৈরি হয়, অন্তর্বর্তী অবস্থা তৈরি হয় না। অন্তর্বর্তী অবস্থা কই তৈরি হয়? SN2 তে হয়। শেষ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত? 2 আর 3। বুঝছো? এই দেখছো? চলো, তারপর এটা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ধাপ দুটি ট্রু। সক্রিয়তার ক্রম 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, এটাও ট্রু। বিক্রিয়ার হার হ্যালোজেন ও অ্যালকেন এবং নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভরশীল। এই SN1 এর ক্ষেত্রে কি দুইটার উপর নির্ভরশীল? SN1 এর ক্ষেত্রে কি দুইটার উপর নির্ভরশীল? না। দুইটার উপর নির্ভরশীল SN2। তাহলে 1 আর 2। সো দিস ইজ ইট। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝা গেছে? ওকে, চলো তারপর এটাতে যাই। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, একই কথা, একই কোশ্চেন মনে হয় দুইটা। SN1 2 ধাপে ঘটে, সক্রিয়তা ক্রম 3 2 1 মিথাইল। ঠিক আছে, ওকে। বিক্রিয়াটি হ্যালোজেন ও অ্যালকেন ও নিউক্লিওফাইল ঘনমাত্রার উপর নির্ভরশীল। না 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 না, নিউক্লিওফাইল এবং হ্যালোজেন অ্যালকেন দুইটা ঘনমাত্রার উপর নির্ভরশীল না। SN1 শুধুমাত্র আমাদের কার উপর নির্ভরশীল? SN1 শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভরশীল। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। SN2 2 ধাপে ঘটে না, SN2 1 ধাপে ঘটে। বিক্রিয়া ক্রম 2, হ্যাঁ, SN2 দ্বিতীয় ক্রম বিক্রিয়া। জ্যামিতিক ঘটনের বিপরীতায়তন ঘটে। জ্যামিতিক গঠনের বিপরীতায়ন ঘটে। এই যে জ্যামিতিক গঠনের বিপরীতায়ন ঘটে মানে ওয়ালডেন ইনভার্সন শব্দটা শুনেই তো মনে হয় ইনভার্ট করা মানে কি? বিপরীতায়ন করা, মানে বাংলা হচ্ছে জ্যামিতিক গঠনের বিপরীতায়ন ঘটে। তাহলে 2 আর 3। বুঝেছাও? দেখছো? চলো, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ট্রু। দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। SN2 মানে দ্বিআণবিক, SN1 মানে একাণবিক। বিক্রিয়াটি 1 ধাপে ঘটে, হ্যাঁ। বিক্রিয়াটির ক্ষেত্রে সক্রিয়তার ক্রম 3 2 1। এটা মিথ্যা কথা। SN2 ক্রম হচ্ছে 1 2 3। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। ঠিক আছে, চলো তারপরটাতে যাই। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে পোলার দ্রাবকে এই কৌশল দেখা যায়। মিথ্যা কথা। পোলার দ্রাবকে SN1 দেখা যায়। এক ধাপে সম্পন্ন হয়, এটা হচ্ছে এক ধাপে সম্পন্ন হয়। ইয়েস। সক্রিয়তার ক্রম মিথাইল 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, ট্রু। তাহলে 2 আর 3, উত্তর হচ্ছে 2 আর 3। বুঝছো? হয়েছে? দেখছো যা বলতেছি তা মিলতেছে। দেখছো SN1 SN2 থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে। বলছে কোন অ্যাসিড বেশি তীব্র অ্যাসিড? এদের মধ্যে কোনটা বেশি তীব্র অ্যাসিড? মিথানোয়িক অ্যাসিড। আকার বাড়লে অ্যাসিডের সক্রিয়তা কমে, অম্লধর্মিতা কমে। কোনটি সর্বাধিক শক্তিশালী অ্যাসিড? এরে ক্লোরিন আছে বাবা, এখানে 3টা ক্লোরিন, আলফা কার্বনে 3টা ক্লোরিন। ওহো, সবচেয়ে বেশি তীব্র অ্যাসিডের পিকের মান কি হবে? শোনো মনে রাখবা, এই পিকে এর মান খেয়াল করো। পিকে এর মান যত কম হবে তীব্রতা তত বেশি হবে।
বেশি হবে। ঠিক আছে, পিকের মান যত কম হবে, পিকের মান যত কম হবে তীব্রতা তত বেশি হবে। পিকের মান যত কম হবে তীব্রতা তত বেশি হবে, মানে সিম্পল। পিএইচ এর মান যত কম হবে এইচ প্লাসের ঘনমাত্রা তত বেশি হবে। পিএইচ এর মান যত কম হবে এইচ প্লাসের ঘনমাত্রা তত বেশি হবে। ওকে, বুঝতে পারছো? পিএইচ এর মান যত কম হবে এইচ প্লাসের ঘনমাত্রা তত বেশি হবে এবং অম্লধর্মিতা তত বেশি হবে। ঠিক সিমিলারলি পিকের মান যত কম হবে তীব্রতা তত বেশি হবে। তাইলে পিকের মান কত হবে? 1। সবচেয়ে তীব্র এসিডের পিকের মান হচ্ছে 1। ওকে ফাইন। তারপরেরটা, জৈব যৌগের সিরিজমূলক শনাক্তকরণের নিচের কোনটি ব্যবহৃত হয়? আচ্ছা, এইটা আমাদের শনাক্তকরণের মধ্যে পাবা, সোডিয়াম বাইকার্বনেট টেস্ট। এটা আমরা হচ্ছে সামনেও শিখবো। এটা ভুলে চলে আসছে এই স্লাইডের মধ্যে, জাস্ট দেখে রাখো। সোডিয়াম বাইকার্বনেট নিচের কোন বিকারকটি ইথানল ও ইথানোয়িক অ্যাসিড উভয়ই বিক্রিয়া করবে? আচ্ছা ফাইন, এটাও আমাদের পরের কোশ্চেন, এটাও আমাদের পরে আমরা শিখবো। এটাও আমাদের এইখানকার কোশ্চেনই না। আচ্ছা, এই দুইটা কোশ্চেনই আমি এনে রাখবো না, এটা রাখবোই না এই জায়গায়। এটা হচ্ছে আমাদের পরে দেখবো আমরা এটা। হ্যাঁ, এটা নিয়ে সামনে আলাদা একটা টপিকই আছে আমাদের। ওকে চলো দেখি। হ্যাঁ গেছে। ওকে চলো, বলছে কোন ক্রমটি ক্ষারকত্বের জন্য সঠিক? ক্ষারকত্বের জন্য, ক্ষারককে অ্যামিন, অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রমটা কি বলতো? অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রমটা কি? 213 তারপরে অ্যামোনিয়া, 213 তারপরে অ্যামোনিয়া। তাহলে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামোনিয়া, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামোনিয়া। এই যে সি হচ্ছে উত্তর। ঠিক আছে, 213। তারপরটা আসো, ক্ষারক ধর্মের কোন ক্রমটি সঠিক? 213 কই? 2 1 3 অ্যামোনিয়া, 213 সেম 213। চলো তারপরটা, নিচের কোনটির পিকে এর মান সবচেয়ে কম? পিকে এর মান সবচেয়ে কম। হ্যাঁ, আগে একটু বুঝো, আগে একটা জিনিস বুঝো যে পিকে এর মান কম মানে কি? পিকে এ বলছে পিকে এর মান যত কম হবে অম্লধর্মিতা তত বেশি হবে, অম্লধর্মিতা তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ক্ষারধর্মিতা, অম্লধর্মিতা উল্টা কি? ক্ষারধর্মিতা তত কম হবে। তার মানে কি? তার মানে কি, যেটা সবচেয়ে কম ক্ষারধর্মী সেটার পিকের মান সবচেয়ে কম হবে, যেটা সবচেয়ে কম ক্ষারধর্মী সেটার পিকের মান সবচেয়ে কম হবে। এখন তুমি দেখো আমার সক্রিয়তাটা কি? 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, তারপরে অ্যানিলিন, তারপরে অ্যানিলিন। তাহলে এদের মধ্যে সব থেকে কম ক্ষারধর্মী কে? সব থেকে কম ক্ষারধর্মী হচ্ছে অ্যানিলিন। তাহলে অ্যানিলিন যেহেতু সবচেয়ে কম ক্ষারধর্মী, তাহলে তার পিকের মানও সব থেকে কম। ওকে, আর যদি বলতো পিকেবির মান হতো সব থেকে বেশি, পিকেবির মান হতো সব থেকে বেশি। কেবি মানে হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক, কে মানে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। ওকে, এটা তোমাদের হচ্ছে রাসায়নিক পরিবর্তনে পড়ার কথা। ওকে ফাইন, চলো তারপরটাতে যাই। অ্যালকাইল হ্যালাইডের সঠিক সক্রিয়তার ক্রম কোনটি? আরআই, আরবিআর, আরসিএল, আরআই, আরবিআর, আরসিএল, তাই না? পড়ছি না আমরা এগুলা? পড়ছি। চলো তারপরটাতে যাই আমরা। বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড সমূহের সক্রিয়তার ক্রম হলো অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা। হ্যাঁ, আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সক্রিয়তার ক্রম হচ্ছে, যদি হ্যালোজেনগুলো ডিফারেন্ট হয় তাহলে আরআই মানে অ্যালকাইল আয়োডাইড, তারপর অ্যালকাইল ব্রোমাইড, তারপর অ্যালকাইল ক্লোরাইড, যদি হ্যালোজেনগুলো ডিফারেন্ট হয়। আর যদি হ্যালোজেনগুলো সেম থাকে তখন ডিগ্রি দিয়ে দেখতে হয়। তো ডিগ্রির জন্য তোমাদের মনে আছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি পড়াইছিলাম, 1 2 3 এর মধ্যে 123 মধ্যে পড়াইছিলাম তোমাকে অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইড 1 2 3 এর 1 2 3 খুঁজে বের করো। ফার্স্ট মিথাইল, তারপর এটা 1, তারপর এটা 2, তারপর এটা 3। সো এ হচ্ছে উত্তর, মিলে গেছে, প্রথমটাতে মিলে গেছে। ফার্স্টে মিথাইল, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। এই যে এ। নিচের কোন যৌগটি অধিক ক্ষারীয়? অধিক ক্ষারীয়, এখন বলো তো, এখন তুমি বলো তো কোনটা বেশি ক্ষারীয় হবে আমাদের? কোনটা বেশি ক্ষারীয় হবে? অ্যামোনিয়া, মিথাইলেমিন, ডাইমিথাইলেমিন? ডাইমিথাইলেমিন মানে হচ্ছে এই যে এরকম, এটা মানে হচ্ছে আমাদের এরকম CH3 2NH, মানে এটা মানে কয় ডিগ্রি অ্যামিন? 2 ডিগ্রি। মিথাইলামিন মানে হচ্ছে CH3NH2, এটা হচ্ছে আমাদের একটা 1 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, অ্যামোনিয়া, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, এটা হচ্ছে ফিনাইলামিন, ফিনাইলামিন মানে হচ্ছে আমাদের অ্যানিলিন। বলতো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষারধর্মীকে? অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কি? 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, তারপরে অ্যানিলিন। অ্যান্সার কি? ডি। অ্যান্সার কি? ডি, তাই না? ওকে, বলছে অ্যামিনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? তুমি একটা জিনিস দেখো, অ্যামিন একটা কি ধর্মী পদার্থ? অ্যামিন একটা ক্ষারধর্মী পদার্থ।
তাই না? অ্যামিন একটা ক্ষারধর্মী পদার্থ। এখন বলছে প্রোটন ত্যাগ করে। একটা ক্ষার কি প্রোটন ত্যাগ করে? একটা ক্ষার প্রোটন গ্রহণ করে। হ্যাঁ কইছে ক্ষার বিলে প্রোটন ত্যাগ করে। তো অ্যামিন কি প্রোটন ত্যাগ করে? আর নামি অ্যামিন গুলো প্রোটন গ্রহণ করে। তো বলছে কোনটি সঠিক নয়, তাহলে অ্যামিন প্রোটন ত্যাগ করে। পানিতে দ্রবণীয়, ইয়েস। পোলার যৌগ, হ্যাঁ অ্যামিন একটা পোলার যৌগ। পানির সাথে হাইড্রোজেন বন্ধন করে, ইয়েস। পানির সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করে। ওকে ফাইন, তিনটাই সঠিক। তারপর একটা অ্যামিন সমূহের সাধারণ দ্রাবক কোনটি? আচ্ছা দেখো অ্যামিন একটা কি, বলো অ্যামিন একটা কি, বুঝার ট্রাই করো। অ্যামিন একটা কি? অ্যামিন হচ্ছে ক্ষারধর্মী। কি ধর্মী? ক্ষারধর্মী। আচ্ছা ক্ষার কার মধ্যে দ্রবীভূত হবে? একটা যেটা ক্ষার, যে ক্ষার সে কার মধ্যে দ্রবীভূত হয়? অ্যাসিডের মধ্যে। কার মধ্যে? অ্যাসিডের মধ্যে। এখন তুমি দেখো এটা হইলো ক্ষার, ক্ষার কি ক্ষারের মধ্যে দ্রবীভূত হবে? না। এটাও কি ক্ষার, সোডিয়াম কার্বনেটও কি ক্ষার, তাহলে এটা কি? অ্যাসিড। অ্যামিন কার মানে মানে একটা ক্ষার কার সাথে বিক্রিয়া করবে? ভাই ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, সো অ্যাসিড অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো আমরা তারপরটা দেখি। ওকে তারপরে কোনটি অধিক ক্ষারধর্মী? ভাইয়া 2 ডিগ্রি অ্যামিন। দেখছো এটা কতবার আসছে? খেয়াল করছে অ্যামিনের ক্ষারধর্মিতা কতবার আসছে? আমি বলছিলাম না এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সি প্রমাণ পাইছো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যামিনস এর আচরণ ড্যাশ ড্যাশ ড্যাশের মতো। অ্যামিনের আচরণ কার মতো? অ্যামিনের আচরণ কি ক্ষারের মতো? কার মতো? না অ্যাসিডের মতো? ভাই কার মতো? ক্ষারের মতো। লুইস বেইস, মুক্তজোড় আছে তাই মুক্তজোড় আছে লুইস বেইস। ঠিক আছে, সহজ না? ওকে, নিচের 4টি জৈব অ্যাসিডের মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? কোনটা সব থেকে দুর্বল বলছে এই জায়গার মধ্যে। ওকে, কোনটা সব থেকে দুর্বল? প্রথমত দেখো একটা জিনিস খেয়াল করো, এইটার মধ্যে কি আছে? ক্লোরিন আছে সক্রিয়। এটার মধ্যে 2টা ক্লোরিন আছে, তাহলে এইটার থেকে এটা একটু দুর্বল। আবার দেখো এইটার থেকে এটা কি ক্লোরোইথানোইক অ্যাসিড, এটার থেকে এটা কি আরো দুর্বল, এটা থেকে এটা আরো দুর্বল। এখন বলতো এই দুজনের মধ্যে কে বেশি সক্রিয়? এই দুজনের মধ্যে আবার এইটা বেশি সক্রিয়। সো দিস ওয়ান, এটা হচ্ছে সব থেকে দুর্বল। বুঝছো তো কেন? মানে দেখো এইটার থেকে এটা কেন বেশি সক্রিয়? কারণ ভাই এটাতে ক্লোরিন আছে, আলফা কার্বনে ক্লোরিন আছে। এটার থেকে এটা আরো বেশি সক্রিয়, তাহলে এই 3টার মধ্যে এইটা সবচেয়ে দুর্বল, এটা তো কনফার্ম। আবার আমরা জানি এই 2টার মধ্যে এটা শক্তিশালী, তাহলে এটাই হলো সবচেয়ে দুর্বল। এই অবস্থা দিল ইথানোইক অ্যাসিড হচ্ছে সবচেয়ে দুর্বল। ওকে ফাইন, চলো তারপরে নিচের কোনটি সবচেয়ে বেশি অম্লীয়? সবচেয়ে বেশি অম্লীয় এই জায়গার মধ্যে কে? এই যে আলফা কার্বনে ক্লোরিন থাকলেই হইছে, আলফা কার্বনে ক্লোরিন থাকলেই হইছে, এটা অম্লধর্মিতা সবচেয়ে বেশি। ওকে ফাইন, এই যে ক্লোরো, দেখছো আলফা কার্বনে ক্লোরিন থাকলে অম্লধর্মিতা বেড়ে যায়, অনেক বেড়ে যায়। হ্যাঁ ওকে, তারপরেরটা কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি? কোন অ্যাসিডের তীব্রতা এগুলোর মধ্যে সব থেকে বেশি? যেখানে আলফা কার্বনে, এই যেখানে আলফা কার্বনে 2টা ক্লোরিন আছে, এটার আলফা কার্বনে 2টা ক্লোরিন আছে, সো এটার তীব্রতা সব থেকে বেশি, 2টা ক্লোরিন আছে। অ্যাসিডের জাতকের মধ্যে সর্বাধিক সক্রিয় কোনটি? অ্যাসিডের জাতকের মধ্যে সর্বাধিক সক্রিয় কোনটি? অ্যাসিড অ্যালাইড, তারপরে অ্যাসিড অ্যানহাইড্রেট, তারপরে অ্যাসিড অ্যাস্টার, তারপরে অ্যাসিড অ্যামাইড, তারপরে অ্যাসিড অ্যামাইড। পড়াইছি? পরে দেখো প্রতিটা থেকে কোশ্চেন আসছে, একটা জিনিস খেয়াল করছো? এই যে কনসেপ্টগুলো তোমাদের শিখাইছি সবগুলো থেকে কোশ্চেন আসছে, আসছে না? হ্যাঁ সবগুলো থেকে কোশ্চেন আসছে। ওকে ফাইন, তারপরে নিচের 4টি কার্বক্সিলিক অ্যাসিডের জাতকের মধ্যে কোনটি কম সক্রিয়? সবচেয়ে কম সক্রিয় কে? অ্যাসিড অ্যামাইড। সবচেয়ে লুথা CONH2। অ্যাসিড অ্যামাইড হচ্ছে সবচেয়ে দুর্বল, সব থেকে দুর্বল। ঠিক আছে, চলো তারপরটা দেখি। এই যে এইটাতে বলছে দেখো এটা কোন শ্রেণীর বিক্রিয়া? এই অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় NaOH এর বিক্রিয়া। উৎপাদ পারা লাগবে না, উৎপাদ পারা লাগবে না, তুই আগে দেখ এটা আমাদের একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে KOH এর বিক্রিয়া। এখন তুমি আমাকে বলো আমাদের অ্যালকাইল হ্যালাইড কি ধরনের বিক্রিয়া দেয়? তোমাদেরকে পড়ায় আসছি একটু আগে বিক্রিয়ার প্রকারভেদে পড়াইছি। অ্যালকাইল হ্যালাইড কি ধরনের বিক্রিয়া দেয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, SN বিক্রিয়া দেয়। এখন এটা কি SN1 দিবে না SN2 দিবে? তুমি দেখো তোমার যে এখানে অ্যালকাইল মূলকটা আছে এটা কয় ডিগ্রি অ্যালকাইল মূলক? CH3 কয় ডিগ্রি অ্যালকাইল মূলক? 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি যদি হয় তাহলে সেটাকে SN1 দেয় না SN2 দেয়? তোমাদেরকে পড়ায় আসছি 3 ডিগ্রি হইলে কি SN1 বিক্রিয়া, 3 ডিগ্রি হইলে কি SN1 বিক্রিয়া, SN1 বিক্রিয়া। বুঝা গেছে? সিম্পল, মানে বিক্রিয়া পারা লাগবে না, কনসেপ্ট বুঝলি তুমি পারবা সব। ওকে, একটু ট্রিকি হবে, একটু ট্রিকি। SN1 বিক্রিয়া কয় ধাপে সংঘটিত হয়? SN1 বিক্রিয়া 2 ধাপে সংঘটিত হয়। কয় ধাপে সংঘটিত হয়? 2 ধাপে সংঘটিত হয়। হ্যাঁ ওকে ফাইন, শেষ। মানে এইখান থেকে যে প্রশ্নগুলো আসছে এগুলো সব আমাদের শেষ। ওকে, সো আমরা বেসিক্যালি
তোমার হচ্ছে আজকের লেকচারে আমরা বেশ কয়েকটা এমসিকিউর হাব পড়ছি। লিটারেলি ভাইয়া যা তোমাদের পড়াইলাম এইখান থেকে তুমি পরীক্ষায় চোখটা বন্ধ করে কোশ্চেন পাবাই, এমসিকিউ কোশ্চেন পাবে। যতগুলো টপিক পড়াইছি প্রতিটা টপিক থেকেই তোমার পরীক্ষাতে প্রশ্ন আসবে। অর্গানিক থেকে তোমরা জানো অনেক বেশি প্রশ্ন আসে, তার মধ্যে এইগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এগুলা থেকে কোশ্চেন করতে টিচাররা পছন্দ করে। তো তোমরা আল্লাহর ওয়াস্তে এই জায়গাগুলোতে ভুল করিও না। ভাইয়া যতটা সম্ভব তোমাদেরকে গুছাই দেওয়ার চেষ্টা করতেছি এবং একই সাথে আমি কিন্তু একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য একই সাথে যা যা দরকার সব পড়াচ্ছি। সো ভাইয়া এট এ টাইম দুইটা জিনিস পড়াই দিচ্ছি তোমাদেরকে, যেটা তোমাদের একাডেমিকে তো হেল্প করবেই, একই সাথে তোমাকে অ্যাডমিশনে হেল্প করবে। এক্সট্রা কিচ্ছু তোমাকে আর করতে হবে না। অ্যাডমিশনে যখন যাবা তখন দেখবো অর্গানিকের প্যারা তোমার শেষ, পুরো মাথা থেকে দেখবে যে অর্গানিকের প্যারা নাই, এমসিকিউর জন্য অ্যাটলিস্ট প্যারা নাই, ঠিক আছে? আর অর্গানিকের রিটেনের জন্য সেটা তো ভাইয়ের ইঞ্জিনিয়ারিং ব্যাচ আছে, অ্যাডমিশনে গেলে তখন তো তোমরা সেখানে পাবাই। হ্যাঁ, সেখানে তো ভাই অনেক ডিটেল আর অনেক কিছু পড়াবো। সো বাট আমাদের এই যে ডিউ যদি তুমি বলো বা অন্যান্য ইউনিভার্সিটির জন্য, তখন কিন্তু অর্গানিকের প্যারা অনেকটাই কমে যাবে। সো এক ঢিলেই কিন্তু দুইটা পাখি মারতেছ। সো বেশি বেশি করে কি করতে হবে, ভাইয়ার নোটটাই প্র্যাকটিস করতে হবে। তোমাকে এক্সট্রা করে বাসায় এগুলা ঘেটে ঘেটে সলভ করার দরকার নেই। ক্লাস নোটের মধ্যেই সব এমসিকিউ আছে, ম্যাক্সিমাম না সব এমসিকিউ আছে। সো ক্লাস নোটটা ভালো মতো সলভ করো, ক্লাস নোটটা ভালো মতো প্র্যাকটিস করো, বারবার এগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে? সো আশা করি ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে গেছে, প্রতিটা কনসেপ্ট তোমরা বুঝতে পারছো ইনশাল্লাহ। আর এগুলা যদি ঠিকঠাক মতো দেখতে পারো, আশা করি তোমার অর্গানিকের এমসিকিউ নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমাদের নেক্সট লেকচারে। বিদায়।